জাস্ট ওই প্রেজেন্ট লিখে দিতে পারো। ওকে, সো আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে তো? Yes, sir. Okay, so it's been quite some time when we did the last class. So today we will start with canonical quantization. So we will restrict ourselves to 2D CFT. Canonical quantization মানে আমরা এতক্ষণ যা করছিলাম সবগুলো পাথ ইন্টিগ্রাল ফর্মুলেশন ইউজ করে, বর্ড আইডেন্টিটি সব পাথ ইন্টিগ্রাল ফর্মুলেশনে ডিসকাস করছিলাম। এবার আমরা হিলবার্ট স্পেস অফ দ্য সিএফটি আর স্টেটস, ইনার প্রোডাক্টস এগুলো সব নিয়ে কথা বলবো। তো ফার্স্ট জিনিস হচ্ছে যে নর্মালি আমরা তো ফার্স্ট অফ অল আমরা ইউক্লিডিয়ান সিএফটি তে আছি, যেটা আমি বললাম আমরা সবকিছু ইউক্লিডিয়ানে করবো, তারপরে আমরা ফাইনালি ওটাকে আমরা ধরে নিচ্ছি যে লাস্টে গিয়ে সবকিছু অ্যানালিটিক্যালি কন্টিনিউ করে লরেনজিয়ান আনসারস গুলো পাবো। তো ইউক্লিডিয়ান সিএফটি তে নর্মালি আমরা যখন একটা লরেনজিয়ান সিএফটি করি তখন আমরা কি করি, একটা ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন মানে হচ্ছে বেসিক্যালি আমরা ক্লাসিক্যালি একটা ফেজ স্পেস আছে, আর এই ফেজ স্পেসটাকে আমরা হিলবার্ট আমরা কোয়ান্টাইজ করা মানে হচ্ছে একটা হিলবার্ট স্পেস কনস্ট্রাক্ট করছি, হিলবার্ট স্পেস কনস্ট্রাক্ট করছি, ঠিক আছে। আর এটা করা মানে হচ্ছে আমরা কি করি যে আমরা প্রথমে ফার্স্ট অফ অল স্পেস আর টাইমটাকে আলাদা ভাবি। মানে যখন আমরা পাথ ইন্টিগ্রাল ফর্মুলেশন করছি তো বেসিক্যালি ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশনে কাজ করছি, তো সেখানে একটা কোভেরিয়েন্স আছে যে স্পেস মানে ল্যাগ্রাঞ্জিয়ানটা ইন্টিগ্রাল ডিডি এক্স টাইমস ল্যাগ্রাঞ্জিয়ান ডেন্সিটি করে লিখি। কিন্তু যখন আমরা যখন আমরা কোয়ান্টাইজেশন করছি, তো যেহেতু ফেজ স্পেসকে কোয়ান্টাইজ করে আসছি, তো ফেজ স্পেস মানে হচ্ছে আমরা টাইম আর স্পেসটাকে আলাদা করছি। আর আমরা স্টেট যখন ডিফাইন করি এই হিলবার্ট স্পেসে, এই স্টেটটা ডিফাইন হয় একটা পার্টিকুলার টাইমে, একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে একটা হিলবার্ট স্পেস আছে এইচ। আর এই হিলবার্ট স্পেস মানে হচ্ছে বেসিক্যালি ওয়েভ ফাংশন, স্পেস অফ অল ওয়েভ ফাংশনস। তো যেখানে আমরা যদি ব্রাকেট নোটেশন ইউজ করি তো স্পেস অফ অল কিটস। আর এটা তারপরে আমরা কি করি যে এটা এটা আমরা একটা পার্টিকুলার টি কোড 0 তে দিয়ে দিই, তারপরে আমরা ওটাকে ই টু দ্য মাইনাস আই এইচ টি অ্যাক্টিং অন সাই 0, এটা করলে আমরা সাই এফ টি পেয়ে যাবো। তো এইভাবে আমরা যদি একটা ইনিশিয়াল টাইম টি ইকুয়াল টু 0 তে একটা স্টেট ডিফাইন করি, তাহলে ইউজিং দি হ্যামিল্টনিয়ান অপারেটর আমরা ওটাকে নেক্সট ইনস্ট্যান্ট অফ টাইমে টি, এটা টি ইকুয়াল টু 0 আর এটা টি, তো টি ইকুয়াল টু 0 তে করে তারপর টি ইকুয়াল টি তে বার করি, এন্ড দেন এটা আমরা করতে থাকি। তো এইভাবে আমরা একটা অল টাইম টি এটা বার করতে পারি, ঠিক আছে। বাট যখন এক সেকেন্ড, হ্যাঁ সরি। তো যখন ইউক্লিডিয়ান যখন আমরা ফিল্ড থিওরিতে আছি, তখন অফকোর্স এই টাইম বলতে তো অ্যাকচুয়ালি এটা ইউক্লিডিয়ান টাইম, তাই তো। তো ইন ইউক্লিডিয়ান ফিল্ড থিওরি আমরা কি করে আমাদের অ্যাকচুয়ালি x1 x2 এমনি করে xd মাইনাস 1 আর একটা xd, আর আমরা এটা বেসিক্যালি আমরা কোনো একটাকে টাইম বলি, তারপরে সেটাকে অ্যানালিটিক্যালি কন্টিনিউ করে ই টু দ্য মাইনাস আই টি করলে আমরা আমরা বিগ রোটেট করলে আমরা মিনকস্কি স্পেসে মিনকস্কি এটাতে চলে যাব। কিন্তু as long as you are in the Euclidean field theory, all of them are equivalent, কারণ তুমি কোনটাকে x বলছো কোনটাকে টাইম বলছো এটা দুটো ইকুইভ্যালেন্ট।
তো এগুলো সব ইকুইভ্যালেন্ট। সো so therefore here এটা টাউ আছে আর এটা এক্স আছে। তো আমরা কোনো একটাকে টাউ বললাম, তারপরে আমরা এই এক্স এ আবার যেরকম লরেঞ্জেনে করলাম এখানে একটা সাই বললাম, আর তারপরে ওটাকে ই টু দ্য মাইনাস এইচ টাউ করে, এবার মাইনাস এইচ টাউ হবে, এটা করে আমরা সাই টাউ পাবো, এরকম করে করবো। কিন্তু ইউক্লিডিয়ান, আচ্ছা এক সেকেন্ড, সরি, হ্যালো, হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু ইউক্লিডিয়ানের টাইম আর স্পেসে কোনো তফাৎ নেই, আমরা অ্যাকচুয়ালি এই যেটা বললাম যে এটাকে এক্স একটা এক্স কার্টিসিয়ান কোঅর্ডিনেট, একটা টাউ কার্টিসিয়ান কোঅর্ডিনেট, হ্যাঁ। তো আমরা একটা পার্টিকুলার টাইম টি তে এটা সাই জানলাম, স্টেটটা জানলাম, তারপরে হ্যামিল্টনিয়ান ইউজ করে আমরা এইভাবে ইভলভ করতে থাকলাম, তাহলে আমরা সব অল টাউ এ পেয়ে গেলাম। বাট in Euclidean case actually we have many other options. মানে for instance আমরা instead of defining our Hilbert space on this horizontal line, we can actually define our Hilbert space on circular paths. তো আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমার এই পুরো একটা ধরো একটা কনস্ট্যান্ট রেডিয়াস আর এই স্পেসটা হচ্ছে আমার স্পেস, আর এটার উপর আমি সাইটা ডিফাইন করলাম, এটা সাই ডিফাইন করলাম মানে আমি হিলবার্ট স্পেসটা এটার উপর ডিফাইন করলাম। তো তার মানে হিলবার্ট স্পেস হচ্ছে স্পেস অফ অল ওয়েভ ফাংশনস which have support on this r equal to constant। আর তারপরে আমরা অ্যাকচুয়ালি সেটাকে ইভলভ করতে, যদি আমরা জানি যে এই ডিরেকশনে এভলিউশন অপারেটরটা কি, তাহলে আমরা ওটা ইউজ করে ওই অপারেটর ইউজ করে আমরা নেক্সট স্লাইসে যেতে পারি, তারপরে আবার নেক্সট স্লাইসে যেতে পারি। এন্ড তো এখানে আমরা দিস ইজ এ সাই আর ইকুয়াল টু ধরো 1, তারপরে এটা হচ্ছে সাই আর ইকুয়াল টু 2 এন্ড সো অন। তো এরকম করে আমরা এই ডিরেকশনে যেতে পারি। যদি আমরা ওই এভলিউশন অপারেটরটা জানি যেটা এই ডিরেকশনে ইভলভ করে, তাহলে আমরা এইভাবেও ডিফাইন করতে পারি। মানে কোনো ইউনিক কোনো পার্টিকুলার কিছু স্পেশাল কারণ নেই যে আমরা শুধু ইনিশিয়াল স্টেট আমি হিলবার্ট স্পেসটা অ্যালং দিস লাইন করব, তারপরে এইভাবে ইভলভ করব। আমরা এইভাবেও করতে পারি এই জিনিসটা, কারণ আলটিমেটলি তোমার স্পেস স্টেটের এভলিউশন জানার ব্যাপার। তো তুমি এভলিউশনটা তুমি এইভাবে দেখছো নাকি এইভাবে দেখছো, ডাজন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ তোমার as long as, in fact even এখানে যখন আমরা এই ইউক্লিডিয়ান কেসে করছি, we could have defined a Hilbert space along this direction, তারপরে মোমেন্টাম অপারেটর ইউজ করে আমরা এইভাবে ইভলভ করতে পারতাম। মানে I can define a state here at psi x equal to 0, তারপরে এটাকে e to the minus I p x দিয়ে এদিকে ইভলভ করে আমরা প্রত্যেকটা এই স্লাইসেও, এই ভার্টিক্যাল স্লাইসেও বার করতে পারি। সেটা আমরা এই জন্য করি না কারণ নর্মালি আমাদের এই অল টাইম স্টেটটা জানি না, তো তাই জন্য নর্মালি আমরা এইভাবে করি না। বাট ইউক্লিডিয়ান কেসে ওটা ডাজন্ট ম্যাটার বিকজ স্পেস আর টাইম সবই সেম, সো ইউ ক্যান অলসো ডিফাইন ইট ইন দিস ওয়ে। আর সিএফটি তে আমরা যেটা করব সেটা হচ্ছে এইভাবে করব, যেটা মানে আমরা হিলবার্ট স্পেস ডিফাইন করব অন আ সার্কুলার। এটা তার কারণ হচ্ছে সিএফটি তে আমাদের কাছে ডিলেটেশন অপারেটর আছে ডি, is the generator of scaling। এটা আমরা দেখেছিলাম যে স্পেস টাইম এটা হচ্ছে এক্স মিউ ডিএক্স মিউ এভাবে ডিফাইন্ড। তো এই ডিলেটেশন অপারেটর ইউজ করে আমরা যদি ই টু দ্য মাইনাস আই আলফা ডি এটা যদি কোনো স্টেট আর ইকুয়াল টু 1 এ হিট করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাই আলফা আর। মানে আমরা আরটাকে স্কেল করতে পারি, ডিলেটেশন মানে স্কেলিং, তো আমরা আরটাকে স্কেল করতে পারি এইভাবে। তো উই ক্যান, যদি একটা পার্টিকুলার আর এ আমরা যদি স্টেটটা ডিফাইন করা হয়, তাহলে ডিলেটেশন অপারেটর ইউজ করে আমরা ওটাকে স্কেল করে অন্য একটা স্লাইসে যেতে পারি যেটা আলফা টাইমস আর, and we can then evaluate psi at alpha r. So what are the points we are saying? যে in Euclidean field theory
স্যার শুধুমাত্র ডিলিটেশন করা যাবে না, সমস্ত আরো যে তিনটে জেনারেটর আছে সবগুলোই তো করা যেতে পারে? হ্যাঁ, সবগুলোই করা যেতে পারে, কিন্তু আমরা দেখবো যে ডিলেটেশনটা খুব ইউজফুল হবে, কারণ আমরা ওই কচি রেসিডিউ থিওরেম ইউজ করতে পারবো। তো তাই জন্য ডিলেটেশনটা ইউজফুল হবে, বিকজ আমরা যদি এইভাবে ডিফাইন করি তাহলে তার মানে কনস্ট্যান্ট সার্কেল গুলো হচ্ছে কনস্ট্যান্ট টাইম। তো বেসিক্যালি তোমার যত চার্জ গুলো সব ডিফাইন হবে সেটা টোটাল কনস্ট্যান্ট টাইমের উপরে ইন্টিগ্রেশন হবে, এবার সেটা কনস্ট্যান্ট সার্কেল উপরে হয়ে যাবে। তো কনস্ট্যান্ট সার্কেল মানে একটা ডিজেড জেজেড এরকম করে হবে। আর তারপরে আমরা ওই যেহেতু কনস্ট্যান্ট সার্কেলের উপরে আছে, তো আমরা ওই কচি রেসিডিউ থিওরেম ইউজ করে অনেক কিছু করতে পারবো। তো সেটা তুমি দেখবে একটু পরে যে কেন। তো তাই জন্য এই এই ডিলেটেশন অপারেটরটা ইউজফুল, তো মানে স্কেলিং করাটা ইউজফুল। স্যার এই ক্ষেত্রে কি ইভলভ করছে, মানে স্কেলিং করছি, মানে আমরা যেটা করি এমনি, যেটা আপনি আগেই বললেন যে আমরা টাইম ইভলিউশন করি, তো এই ক্ষেত্রে কি হ্যাঁ, আমরা স্কেলিং করছি, মানে হ্যাঁ, হঠাৎ কেন? স্কেলিং করছে, এক্স্যাক্টলি। তো আমরা নর্মালি যেটা করি সেটা ওই যে একটা কনস্ট্যান্ট এক্স আর টি যদি থাকে, আমরা এটা টাও আর এক্স থাকে, আমরা বেসিক্যালি আমাদের হিলবার্ট স্পেসটা একটা কনস্ট্যান্ট টাইম স্লাইসে ডিফাইন করি। আর তারপরে সেখানে একটা স্টেট থাকে, আর সেটাকে হ্যামিল্টনিয়ান অপারেটর দিয়ে, হ্যামিল্টনিয়ান মানে টাইম এভলিউশন অপারেটর, তো সেটা ইউজ করে আমরা নেক্সট টাইম এরকম করে বার করি। তো এইভাবে আমরা সাইটা এট অল টাইম বার করতে পারি। এবার আমরা যেটা বললাম যে এটা সব ইকুইভ্যালেন্ট, তুমি যদি তোমাকে হিলবার্ট স্পেস তুমি, ইট ইজ নট নেসেসারি তোমাকে ওভাবে করতে হবে, you can take any slice. So এখানে what we will do is we'll take a slice like this, a circular slice, and then we will evolve it using the dilatation operator. এটা আমরা শুধু সিএফটি তে করতে পারি, তার কারণ হচ্ছে আমরা শুধু সিএফটি তে জানি যে ডিলেটেশন অপারেটরটা একটা সিমেট্রি জেনারেটর, এন্ড তারপর ওটা ইভলভ করবে এটাকে। তো তাই জন্য এটা সিএফটি তে যেহেতু আমাদের কাছে ডিলেটেশন অপারেটর আছে, তো তাই জন্য আমরা ওই ডিলেটেশন অপারেটর ইউজ করে আমরা এটা টাইম মানে রেডিয়াল ডিরেকশনে টাইম এভলিউশন করতে পারি। নর্মাল কোয়ান্টাম ফিল্ড থিওরিতে এটা নিয়ে করতে পারি না, কারণ নর্মাল কোয়ান্টাম ফিল্ডে আমাদের ডিলেটেশন অপারেটর নেই। তো তাই জন্য ওটা করতে পারছি না, কারণ স্কেলিং ইজ নট a symmetry, so therefore there is no generator associated to scaling. So this is unique to CFTs, যে we can use the dilatation operator to do this thing. ওকে। So in Euclidean CFT, we can choose to construct Hilbert space on any slice, both spatial slice or circular slice. If we choose a circular slice, my circular মানে ওই একটা constant radius, so choose constant radius as time slices, then the evolution operator is the dilatation operator. And the corresponding quantization is called radial quantization. তো এটাকে রেডিয়াল কোয়ান্টাইজেশন বলে, তার মানে হচ্ছে আমরা কনস্ট্যান্ট রেডিয়াস কে আমরা কনস্ট্যান্ট টাইম স্লাইস হিসেবে ভাবছি, আর বেসিক্যালি আমাদের রেডিয়াসটা টাইমের মতন কাজ করছে। তো আমরা একটা কনস্ট্যান্ট রেডিয়াসে একটা হিলবার্ট স্পেস কনস্ট্রাক্ট করলাম, সেই মানে তার মানে ওই কনস্ট্যান্ট রেডিয়াসের উপরে আমরা ওয়েভ ফাংশনস গুলো ডিফাইন করলাম, যে স্টেট সাই এর ওয়েভ ফাংশন along that কনস্ট্যান্ট রেডিয়াস স্লাইস, আর তারপরে ইউজিং দ্য ডিলেটেশন অপারেটর আমরা নেক্সট স্লাইসে কি হবে সেটা বার করলাম, এন্ড এইভাবে আমরা ইভলভ করলাম। তো একই জিনিস আমরা আমি যেটা বললাম যে নর্মাল কোয়ান্টাম মেকানিক্সও আমরা যদি আমরা হিলবার্ট স্পেসে ডিফাইন করতে পারতাম অন আ কনস্ট্যান্ট স্পেশাল স্লাইস, অল টাইমে একটা সাই দিয়ে দিলাম, তারপর ওটাকে মোমেন্টাম অপারেটর দিয়ে ইভলভ করলাম।
এটা করতে পারতাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা তো অল টাইমে সাইটা জানি না। তো সো দ্যাট ইজ বাই সেটা করি না আমরা। কিন্তু যদি জানতাম তাহলে আমরা জাস্ট ওটা ইউজ করে মোমেন্টাম অপারেটর ইউজ করে আমরা নেক্সট পজিশন স্প্লাইসেও বার করতে পারি। হ্যাঁ, so 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 here but here it's a Euclidean theory, so space time they're all on same footing, so we define it this way যে আর এটা আমরা করছি এই জন্য, তার কারণ হচ্ছে যে এটাতে আমরা দেখবো যে অনেকগুলো ইট হ্যাজ লট অফ অ্যাডভান্টেজেস, যে এইভাবে করাটা অফকোর্স ফাইনালি তোমরা যা ইভ্যালুয়েট করবে সব আনসার সেম হবে, বাট এই বাট দিস উইল বি ইট হ্যাজ দিস প্রসিজার উইল হ্যাভ ইটস ওন অ্যাডভান্টেজ, যে উই ক্যান ইউজ কমপ্লেক্স অ্যানালিসিস টেকনোলজি আ লট। কারণ যেহেতু এটা কনস্ট্যান্ট টাইম স্লাইস মানে কনস্ট্যান্ট সার্কেল স্লাইস হয়ে গেছে, তো অনেকগুলো বেসিক্যালি চার্জ গুলো বেসিক্যালি ইন্টিগ্রাল ওভারে কন্ট্যুর হয়ে যাবে। আর তারপরে আমরা অনেক জায়গায় কচি রেসিডিউ থিওরেম ইউজ করতে পারবো, আর সেটা খুব ইউজফুল হবে এই জিনিসটা। ঠিক আছে, তো রেডিয়াল কোয়ান্টাইজেশন মানেটা কি? রেডিয়াল কোয়ান্টাইজেশন মানে হচ্ছে যে আমরা একটা কনস্ট্যান্ট সার্কুলার স্লাইস থেকে আমরা বেসিক্যালি একটা স্টেটটা ডিফাইন করছি। আমরা এই হিলবার্ট স্পেস ডিফাইন করছি এটাতে অন দিস কনস্ট্যান্ট সার্কুলার স্লাইস আর এইচ আর ইকুয়াল টু 1 ধরো, এটা হচ্ছে আর ইকুয়াল টু 1, আর এটার মধ্যে আছে অল সাই, এই সাই এটা আর ইকুয়াল টু 1, অল পসিবল সাই এখানে ডিফাইন করছি। তারপরে আমরা ডিলিটেশন অপারেটর ইউজ করছি, যেটা হচ্ছে ই টু দ্য মাইনাস আই আলফা ডি, ডি হ্যাট হচ্ছে ডিলিটেশন অপারেটর। এটা হচ্ছে তার মানে কনজার্ভড চার্জ associated to scaling symmetry, conserved Noether charge associated to scaling symmetry. তো তার মানে এটা হচ্ছে বেসিক্যালি হিলবার্ট স্পেস, এটা মানে হচ্ছে টি 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 মিউ নিউ এক্স নিউ তার টি 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 আর নিউ এক্স নিউ, এটা হচ্ছে জে মিউ, টি মিউ নিউ এক্স নিউটা হচ্ছে কনজার্ভড কারেন্ট, তার করেসপন্ডিং কনজার্ভড চার্জ। তো সেটা হচ্ছে তোমার এই ডিলিটেশন অপারেটর। আর এটা ইউজ করে আমরা গিভেন সাম সাই আমরা নেক্সট স্লাইসে যেতে পারি। তো এটা হচ্ছে আর ইকুয়াল টু আলফা, ওই সাইটা হচ্ছে এট আর ইকুয়াল টু আলফা। তার মানে ওয়েভ ফাংশন দেওয়া মানে হচ্ছে ওয়েভ ফাংশনটা হচ্ছে বেসিক্যালি তোমার এখানে পজিশন কেট মানে হচ্ছে থিটা, তো ডিফারেন্ট ভ্যালু অফ থিটাটা হচ্ছে ডিফারেন্ট ভ্যালু অফ এক্স তুমি ভাবো। তো ওয়েভ ফাংশন দেওয়া মানে হচ্ছে সাই আর ইকুয়াল টু আলফা কমা থিটা, তুমি বেসিক্যালি তুমি বলছো যে ডিফারেন্ট ভ্যালু অফ থিটাতে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং and so on. And then you evolve it for all r. এটা যদি at all theta দিয়ে দাও তাহলে ডিলিটেশন অপারেটর ইউজ করে all r এ বার করতে পারো। This is the statement. Okay, so so associated to this এটা আরেকটা ইন্টারেস্টিং প্রপার্টি আছে CFT তে, যে রেডিয়াল কোয়ান্টাইজেশনে একটা ইন্টারেস্টিং প্রপার্টি যেটাকে বলে স্টেট অপারেটর করেসপন্ডেন্স। স্টেট অপারেটর করেসপন্ডেন্স। ফার্স্টলি তো রেডিয়াল কোয়ান্টাইজেশনে কি বুঝতে পারলে? তো কিছুই নয়, জাস্ট ওই তোমার আমরা সব আমাদের জন্য টাইমটা হবে রেডিয়াল ডিরেকশন, আর স্পেসটা হচ্ছে আর। তো ইনস্টেড অফ এক্স আর টাও আমরা বেসিক্যালি আর আর থিটা করেছি, আর কিছু নয়। সো এক্স আর আর মানে রেডিয়াল কোঅর্ডিনেটে চলে গেছি। তো আমরা কোয়ান্টাইজেশনটা এক্স টি তে করছি না, আর থিটাতে করছি, যেহেতু এটা ইউক্লিডিয়ান। সো দে আর অ্যাকচুয়ালি x and tau is like two Euclidean coordinates. So instead of using x and tau, we are using r and theta. And in CFT we can do it because we know the evolution operator along r, which is a dilatation operator. We have an evolution operator. We cannot do it in other theories because we don't have a dilatation operator in other theories. So associated with this radial quantization is another interesting feature of conformal. এই মড সাই স্কয়ারটা আমার কিসের প্রবাবিলিটি দিতে পারে? মানে যেমন ধরুন কোয়ান্টাম ফিল্ড থিওরির ক্ষেত্রে আমরা যেটা নরমাল কোয়ান্টাম ফিল্ড থিওরি করি, সেক্ষেত্রে হিলবার্ট স্পেসটা অ্যাকচুয়ালি ফক্স স্পেস হয়, মানে পার্টিকেল নাম্বার স্টেট। তো এই ক্ষেত্রে এটা ফিজিক্যালি আমি কিভাবে বলতে পারি এই সিএফটির ক্ষেত্রে হিলবার্ট স্পেসটাকে? হ্যাঁ, হিলবার্ট স্পেস আমরা কনস্ট্রাক্ট করব, আমরা এখন কনস্ট্রাক্ট করিনি যে হোয়াট আর দ্য স্পেস অফ স্টেটস গুলো কি, সেটা আমরা কনস্ট্রাক্ট করব। সেটা যেখানে তুমি যে বললে ফক্স স্পেস, সেখানে তোমার ওই স্কেলার ফিল্ডের ক্রিয়েশন অ্যানালাইজেশন অপারেটর দিয়ে কনস্ট্রাক্ট করা হয়। এখানে তোমার টি যে স্ট্রেস এনর্জি টেন্সর আছে তার মোডস দিয়ে কনস্ট্রাক্ট করা হবে। ওকে 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 স্যার।
ওটাতে আমরা আসছি। আমি রাইট নাও আমি জাস্ট এটা বললাম যে তোমার হিলবার্ট স্পেসটা আমি কনস্ট্রাক্ট করিনি এখনো, জাস্ট বললাম যে আমরা টাউটা নেব আর, মানে আমাদের টাইমটা হবে আর হিলবার্ট স্পেসটা হবে যাই হোক, এখনো কনস্ট্রাক্ট করিনি, কিন্তু সেটা একটা কনস্ট্যান্ট রেডিয়াল স্লাইসে হবে। দ্যাট ইজ অল উই হ্যাভ সেড রাইট নাও। ওকে, okay, so state operator correspondence. So actually what is a state operator? So let's ধরো একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম ভাবো। কোয়ান্টাম মেকানিক্যাল নর্মালি আমরা যে কোয়ান্টাম মেকানিক্সটা করি, তো আমরা যদি এটা স্টেট বলি, একটা স্টেট, হ্যাঁ, স্টেট মানে হচ্ছে বেসিক্যালি তুমি কোয়ান্টাম মেকানিক্স মানে তুমি ওয়েভ ফাংশন বলছো এট অল এক্স, মানে এই জিনিসটা বলতে হবে ওয়েভ ফাংশন এট অল এট এ পার্টিকুলার টাইম ইনস্ট্যান্ট। আমরা বলছি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকল এট x1 x2 x3 এন্ড সো অন। তো বেসিক্যালি স্টেট বাই ডেফিনিশন নন লোকাল স্টেটের মধ্যে নন লোকাল ইনফরমেশন আছে, রাইট? কারণ তোমাকে বলতে হচ্ছে স্টেট বলা মানে হচ্ছে তোমাকে স্টেটটা বলতে হবে এট অল পয়েন্টস অফ এক্স, তাই না? তুমি যদি জাস্ট বলো যে এখানে এখানে পার্টিকেল পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.5, তাহলে তুমি স্টেটটা বললে না, তোমাকে স্টেট বলতে হবে, তোমাকে বলতে হবে যে প্রবাবিলিটি তোমার সব জায়গায় থাকার প্রবাবিলিটিটা কত। তো একটা স্টেট দেওয়া মানে হচ্ছে তুমি বলছো তোমাকে পুরো পুরো স্পেস, তোমার যে স্পেস আছে একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম, তুমি যা তোমার এট এভরি পয়েন্ট অফ স্পেস তোমাকে একটা এই ওয়েভ ফাংশনটা বলতে হবে। কোয়ান্টাম মেকানিক্সে ওটাকে আমরা স্টেট বলি, রাইট? যে at all point of space তোমাকে ওয়েভ ফাংশনটা বলতে হবে যে what is the probability of finding it here, what is the probability of finding just একটা লোকাল রিজনে তুমি যদি বলে দাও যে ওয়েভ ফাংশনটা এত, then you have not defined the state because you say what is the probability everywhere. আর এই যে অপারেটর যেটা বলছি সেই অপারেটরটা হচ্ছে লোকাল, আমরা what I mean by operator is local operator. তো লোকাল অপারেটর মানে যেটা আমরা আগে দেখেছি প্রাইমারি অপারেটরস এন্ড সো অন, তো এটা হচ্ছে something which is localized in some point of x at some point of time. তো যদি লোকালাইজড হয়, তো তার মানে যদি আমার স্টেট সাই থাকে, তারপরে লোকাল অপারেটর যদি ধরো হিট করে, তো এই লোকাল অপারেটর হিট করা মানে হচ্ছে এটার জন্য যে ডিস্টারবেন্স তৈরি হবে সেটা লোকাল হবে, ওই পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ এক্স এ ওই তোমার একটা ডিস্টারবেন্স হবে। তার মানে ধরো আমার স্টেটটা সাই হয়, তার উপরে যদি আমি এই লোকাল অপারেটর হিট করি এক্স, লোকালাইজড এট এক্স, সেখান থেকে নতুন স্টেট সাই টিল্ডা, এটা নতুন স্টেট বলতে পারি সাই টিল্ডা। এবার এই যে স্টেট সাই টিল্ডা আর এই যে স্টেট সাই, এটা এটার ওয়েভ ফাংশন বাকি সব জায়গায় সেম থাকবে এক্সেপ্ট এক্স, এই পার্টিকুলার ভ্যালু অফ এক্স, রাইট? বিকজ এই অপারেটর ও তার ইফেক্টটা লোকাল, সেটা জাস্ট ওই পার্টিকুলার ভ্যালু অফ এক্স এ ওটা 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 ডিস্টার্ব করছে স্টেটটাকে, মানে তুমি এটা লোকাল সাম লোকাল যদি এখানে ডিস্টারবেন্স করো তাহলে তোমার স্টেটটা লোকালি চেঞ্জ করতে পারে, তাই না? কিন্তু ওভারঅল তোমার স্টেটটা চেঞ্জ করবে। তো তো লোকাল অপারেটর মানে এটা লোকাল কিছু কিছু কোনো লোকাল অপারেশন করছো এট সাম নিয়ার বাই রিজন। ওকে, তো তার মানে যদি আমি একটা লোকাল অপারেটর ধরো গ্রাউন্ড স্টেটের উপরে হিট করি, সাপোজ গ্রাউন্ড স্টেট নিলাম, তারপরে লোকাল অপারেটর হিট করলাম একটা পার্টিকুলার ভ্যালু এক্স নট, ধরো এখানে আমি হিট করলাম, তাহলে যে নতুন স্টেটটা পাবে সেটার স্টেট বাকি সব জায়গায় সেম থাকবে, জাস্ট এই এক্স নট এর কাছাকাছি রিজনে হয়তো চেঞ্জ করবে, সেখানে চেঞ্জ করবে, সেখানে হয়তো এনার্জি ডেন্সিটি বাড়বে বা হোয়াট এভার, সেখানে কিছু চেঞ্জ হবে, বাট আদার দ্যান দ্যাট বাকি সব জায়গায় আনচেঞ্জ থাকবে। তো অবভিয়াসলি তুমি যদি একটা ধরো ধরো একটা গ্রাউন্ড স্টেট নিলে বা কোনো একটা পার্টিকুলার রেফারেন্স স্টেট নিলে, ধরো গ্রাউন্ড স্টেট নিলে, আর এই গ্রাউন্ড স্টেটের উপর আমি জাস্ট লোকাল অপারেটর হিট করলাম, তো এই একটা গ্রাউন্ড স্টেটের লোকাল অপারেটর হিট করলে আমি যে নতুন স্টেটটা পাবো, আমি ধরো জিরো টিল্ডা বললাম, জিরো টিল্ডা এটা এই এই জাস্ট লোকাল অপারেটর হিট করলে আমি অল পসিবল স্টেটস পেতে পারি না, উই ক্যানট গেট all possible states by acting on a ground state by a local operator, তাই না? একটা গ্রাউন্ড স্টেটে জাস্ট লোকাল অপারেটর হিট করলে বাই এ লোকাল অপারেটর। বুঝতে পারছো কেন? কারণ ধরো একটা গ্রাউন্ড স্টেট আছে, গ্রাউন্ড স্টেটের প্রোফাইল আছে, ধরো এরকম, এটা যে গ্রাউন্ড স্টেটের প্রোফাইল ওয়েভ ফাংশন সাপোজ, আর আমি এই একটা পার্টিকুলার পয়েন্টে আমি একটা অপারেটর ও হ্যাট হিট করলাম, হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের যে নতুন স্টেটটা পাবো যেটা হচ্ছে ও হ্যাট অ্যাক্টিং অন সাই নট মানে গ্রাউন্ড স্টেট,
তাহলে সেটা বাকি সব জায়গায় সেম থাকবে, এখানে হয়তো একটু চেঞ্জ হবে, বাকি সব জায়গায় একই রকম থাকবে। কিন্তু আমার কাছে অনেক স্টেট থাকতে পারে যেটা হয়তো এরকম করে আছে, আর এই স্টেটটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম এই স্টেট, আর এটা কখনো আমি একটা লোকাল অপারেশন দিয়ে পেতে পারি না। তাই জন্যে নর্মাল আমরা কোয়ান্টাম ফিল্ড যখন করি তখন স্টেট আর অপারেটর আলাদা জিনিস। তার কারণ হচ্ছে আমরা কোনো ওয়ান টু ওয়ান কারেসপন্ডেন্স নেই। মানে তুমি যদি একটা কিউএফটি, হ্যাঁ, you can construct states by acting all local operators on the ground state. মানে তুমি ধরো একটা তোমার লোকাল অপারেটর নিলে আর গ্রাউন্ড স্টেটের উপরে অ্যাক্ট করলে তুমি নতুন স্টেট পাবে, কিন্তু অল স্টেটস ওই ফর্মে হবে না। মানে অনেকগুলো স্টেটস থাকবে যেটা কোনো লোকাল অপারেশন দিয়ে তুমি পারবে না। কারণ যদি আমি অন্য একটা স্টেট নিই যেটা সব জায়গায় আলাদা গ্রাউন্ড স্টেট থেকে, তাহলে সেটা অফকোর্স কোনো লোকাল অপারেশন থেকে তুমি করতে পারবে না, কোনো লোকাল অপারেশন তোমাকে সব জায়গায় চেঞ্জ করতে পারবে না। তো তার মানে নর্মাল কিউএফটিতে কি হয়, এভরি লোকাল অপারেটর, হ্যাঁ, তার জন্য একটা করেসপন্ডিং স্টেট তুমি কনস্ট্রাক্ট করতে পারো যেটা হচ্ছে জাস্ট ও হ্যাট অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট, এটা তুমি করতে পারো। কিন্তু উল্টোটা ট্রু নয়, যে তুমি যদি একটা স্টেট সাই নাও, দ্যাট উইল নট বি ইকুয়াল টু সাম ও হ্যাট অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট। মানে একটা ও হ্যাট নিলে তুমি গ্রাউন্ড স্টেটে অ্যাক্ট করলে একটা স্টেট পেয়ে যেতে পারো, কিন্তু সব স্টেট এটা উইল নট বি অফ দিস ফর্ম। তার মানে for every local operator you can construct a state by acting the local operator on the ground state বা any other state for that matter. কিন্তু তুমি ধরো রেফারেন্স স্টেট নিলে গ্রাউন্ড স্টেট, তার উপরে হিট করে গেলে তুমি এক একটা লোকাল অপারেটর জন্য একটা করেসপন্ডিং স্টেট তৈরি করতে পারো। ওই সব স্টেটস গুলো ওই গ্রাউন্ড স্টেট থেকে কাছাকাছি থাকবে, জাস্ট একটা পার্টিকুলার রিজনে আলাদা হবে, বাকি সব জায়গায় সেম থাকবে। কিন্তু there will be states যেটা ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য গ্রাউন্ড স্টেট, যেটা সব জায়গায় গ্রাউন্ড স্টেট থেকে আলাদা, যার প্রোফাইলটা সব জায়গায় গ্রাউন্ড স্টেট থেকে আলাদা। আর ওই স্টেজ তুমি কখনো কোনো লোকাল অপারেশন থেকে পেতে পারো না, বিকজ বাই ডেফিনিশন তুমি ওটা লোকাল চেঞ্জ নয়, অনেকগুলো চেঞ্জ সব জায়গায় চেঞ্জ করতে হবে। So that is why একটা নর্মাল অর্ডিনারি কোয়ান্টাম ফিল্ড থিওরিতে স্টেটস আর লোকাল অপারেটরস, এটা দুটো আলাদা জিনিস। যে লোকাল অপারেটর মানে তোমার লোকাল অপারেটর তুমি একটা পয়েন্ট পার্টিকুলার একটা তার ইফেক্ট একটা পার্টিকুলার রিজনে হয়, আর স্টেটস বাই ডেফিনিশন নন লোকাল, তোমাকে সব জায়গায় ইনফরমেশন দিতে হবে যখন তুমি একটা স্টেট আইডেন্টিফাই করতে চাইছো। So for every local operator you can construct a state but not the other way around. But you see what happens in the case of CFT, is it okay Jamija bollam, is it okay? In the last line you have written ket psi not equal to O hat ket 0. Can you explain that? So what I mean is that এটা যেটা given a O hat x, if I can take O hat x acting on the vacuum, ধরো এটা হচ্ছে ভ্যাকিউম, হ্যাঁ, আর এই নতুন স্টেটটাকে আমি বললাম ধরো O hat, এটাকে নতুন স্টেট বললাম O hat ket, ঠিক আছে? তার মানে for every O hat x I can construct a O hat ket at a state. তার মানে for every O hat there is a state, which is how do you get that state? You take that local operator, hit it on the ground state, whatever you get you call it O hat state, ঠিক আছে? But given a state psi, you cannot say that this state psi is some O hat x not acting on the ground state. The reverse is not true. And for every O hat x you can construct a state O hat, but for every state psi you cannot construct it, you cannot write it like this, O hat x not acting on the vacuum, because that state psi could be very different from the ground state everywhere. So you cannot express it as a local operator acting on the ground state. Okay, so that's what I said, that for every O hat x there is a state, but for every state you cannot write it like this. This is not possible. This is not possible. Okay, so there is a correspondence between local operators and states, but it is not one to one. The reverse is not true. Okay, you can construct a state for corresponding to every operator, you can construct a state, but the reverse is not true. You cannot construct any state, you cannot write as local operator acting on the ground state. Okay. But in the case of radial quantization, this is different. Why is this different? You see, the thing is, suppose I take a particular time slice, which is this is r equal to dharo alpha, r equal to r naught.
and there's a state psi. ঠিক আছে? Now using the dilatation operator, I can evolve it back in time, meaning back in radius, and I can bring it arbitrarily close to the origin, right? Do you understand? Because আমি তো ওটাকে স্কেল করতে পারি, তো স্কেল করে করে I can bring it, আমি স্কেল ফ্যাক্টরটা এরকম নিলাম যে ওটা খুব very very close to the origin নিলাম, arbitrarily close to the origin. So তার মানে যদি আমি ধরো যে কোনো স্টেট থাকুক, যতই whatever may be the value of r, I can evolve it back and then I can bring it to r equal to epsilon, which is very small, and a state psi at epsilon. Is it okay? So I can just scale kore kore, I can bring it back to arbitrarily close to the origin. Okay, but when you bring something arbitrarily close to the origin, then মানে কি হচ্ছে যে at the origin actually এই যে স্পেস আছে তার লেংথ তো 0 actually, ওটা actually একটা পয়েন্ট, বুঝতে পারলে? সো তার মানে তোমার পুরো স্পেসটা একটা ছোট একটা স্মল পয়েন্ট হয়ে গেছে, মানে এপসাইলন ডিসটেন্স লেংথ হয়ে গেছে। এবার দেখো, এবার যে কোনো তুমি যদি ধরো একটা স্টেট, একটা গ্রাউন্ড স্টেট নিলে আর তুমি ধরো আরেকটা স্টেট নিলে, এই দুটো স্টেটের মধ্যে যা তফাৎ হবে সেটা যেহেতু পুরো স্পেসটাই ছোট, তো বেসিক্যালি তোমার এই যে কোনো স্টেট সাইকে আমি একটা লোকাল ডিস্টারবেন্স টাইমস দ্য গ্রাউন্ড স্টেট বলতে পারি, বুঝতে পারলে? কারণ আমার পুরো স্পেস তো আমি কেন আগে বলতে পারছিলাম না, তার কারণ হচ্ছে যে স্পেসটা তো ইনফাইনাইট, স্পেসটা ইনফাইনাইট, আমি তো সব জায়গায় একটা স্টেট থাকতে পারি যে সব জায়গায় আলাদা, এটা একটা প্রোফাইল, আর আমি আরেকটা প্রোফাইল নিলাম এরকম যেটা কমপ্লিটলি আলাদা। কিন্তু যদি আর আমি বললাম যে এটা লোকালি একটা জায়গায় চেঞ্জ করলে আমি ওটা পেতে পারবো না, সব জায়গায় চেঞ্জ করতে পারবো। কিন্তু যখন তুমি রেডিয়াসটাকে ছোট করে করে অলমোস্ট জিরো দিকে নিয়ে যেতে পারছো, তখন তো তোমার পুরো স্পেসটাই একটা পয়েন্ট। তো যদি পুরো স্পেসটা একটা পয়েন্ট হয়, তাহলে তুমি তো যে কোনো স্টেটকে ওটাকে তাহলে ভাবতে পারো যে এটা লোকাল একটা, বিকজ লোকাল বলতে আর কিছু নেই, লোকাল মানে তোমার যেহেতু স্পেসটা এটা অরিজিন, তো সবকিছুই লোকাল, বুঝতে পারলে? and therefore any state can now be written as a local operator at the origin acting on the ground state. কেন হয়েছে? because all of space is now just a point, and therefore what you can do is that তুমি যদি you start with some state psi here, evolve it back in time and back in radius to very very small to epsilon, and then at that point psi of epsilon I can write it as o hat acting on the origin by epsilon on the ground state. And then এটা করার পরে now I evolve it again in forward in time using the dilatation operator, ঠিক আছে? So therefore at the origin বা very close to the origin, I can any state psi can be written as a local operator at this origin acting on ground state 0. আমি এটা মোর প্রপারলি পাথ ইন্টিগ্রাল ভাবে একটু মোর আরেকভাবে দেখাবো তোমাদের নেক্সট টাইম, যে how this can be understood in the path integral language also, but এটা আমি জাস্ট আপাতত ইনটিউটিভলি বলছি যে তফাৎটা কি হচ্ছে, যে আগের কেসে যদি তোমার x থাকে, x যদি ইনফাইনাইট হয়, মাইনাস ইনফিনিটি টু x টা যদি x is less than plus infinity greater than minus infinity যদি হয়, তো তাহলে এটা তো একটা মানে ইনফাইনাইট রিজন। তো এই ইনফাইনাইট রিজনে যদি আমাকে স্টেট ডিফাইন করতে হয়, তাহলে আমাকে স্টেট ডিফাইন মানে প্রোফাইল বলতে হবে সব জায়গায়। আর ধরো এটা একটা স্টেট সাই নট, আর একটা স্টেট ধরো সাই ওয়ান হলো, যেটা এখান থেকে অনেক আলাদা, এই দুটো প্রোফাইল অনেক আলাদা। তো যদি দুটো অনেক প্রোফাইল আলাদা হয়, তাহলে এই প্রোফাইল থেকে এই প্রোফাইল আমি কখনো কোনো একটা লোকাল অপারেশন করে পেতে পারবো। কিন্তু যদি পুরো রিজনটা একটা পয়েন্ট হয়, পুরো স্পেসই যদি একটা পয়েন্ট হয়, তাহলে তো নন লোকাল বলতে কিছু নেই, কারণ একটা পয়েন্টই আছে। তো তখন তুমি যে কোনো স্টেটকে জাস্ট একটা গ্রাউন্ড স্টেট থেকে একটা লোকাল একটা অপারেটর ওই পয়েন্টে ইনসার্ট, ওই অপারেটর দিয়ে হিট করে তুমি যে কোনো স্টেট পৌঁছতে পারো। all state can be obtained just from hitting it by that operator. And therefore in a radial quantization, there is a one-to-one correspondence
between operators and states. এটাকে বলে স্টেট অপারেটর করেসপন্ডেন্স। আর এটা এই জন্য হচ্ছে বিকজ তোমার এই রেডিয়াল কোয়ান্টাসে তুমি ওই 0 r = 0 দিকে যেতে পারছো, তাই জন্য তোমার r = 0 দিকে তোমার স্পেসটা এটা পয়েন্টের মতন হয়ে যাচ্ছে। তো ওখানে কোনো নন লোকাল ব্যাপার নেই, সবকিছুই লোকাল, and that is why you can construct any state by acting by an operator. Okay, so radial quantization টা কি বুঝতে পারলে? radial quantization by what is simply যে তুমি you take your constant radial slices as your constant time slices, and your time is your radial direction. Therefore evolution in time means evolving by the dilatation operator. তুমি স্কেল করছো, বেসিক্যালি রেডিয়াল মানে হচ্ছে স্কেল করছো in the radial direction. আর সেকেন্ডলি বিকজ অফ দিস, যদি তুমি স্পেসটাকে রেডিয়াস কনস্ট্যান্ট রেডিয়াস স্লাইস নিয়ে নাও, তাহলে তুমি যদি r goes to 0 লিমিটে নাও, তাহলে তোমার পুরো স্পেসটাই একটা পয়েন্ট হয়ে যাচ্ছে। therefore ওখানে all states can be obtained by a local operation on the ground state, because ওখানে আর অন্য কিছু নেই, there is no other কোনো নন লোকাল স্টেট কিছু নেই, সবকিছু একটা পুরো স্পেসটা একটা পয়েন্ট হয়ে গেছে। তো সব স্টেট গুলোকে আমি একটা লোকাল অপারেশন অন দ্য গ্রাউন্ড স্টেট করে পেয়ে যাবো, বিকজ তোমার পুরো স্পেসটা একটা পয়েন্ট। তো সো দের ইজ ওই যে ইস্যুটা আছে যে স্টেট স্পেসিফাই করতে গেলে আমাদেরকে সব জায়গায় বলতে হবে প্রোফাইলটা, সব জায়গা মানে হচ্ছে একটা পয়েন্ট। তো তাই জন্য all states can be obtained by acting the ground state with the local operator, and therefore we have a one-to-one correspondence between local operators and states. Okay, is this okay? দেখো এই জিনিসটা আমরা কেন এই টাইমে করতে পারবো না, তার কারণ হচ্ছে টাইমে আমি যদি এইভাবে হয় স্লাইসটা, তাহলে তুমি যতই পিছনে যাও না কেন স্পেসের লেন্থ তো একই থাকছে, -∞ to +∞, তাই না? তো তুমি টাইমে পিছনে গিয়ে কোনো লাভ নেই, তুমি যতই পিছনে যাও ওটা তোমার স্পেসটা একই থাকছে, তো যেটা নন লোকাল সে নন লোকালই থাকছে। তো তাই জন্য তুমি এই জিনিসটা করতে পারছো না। কিন্তু যখন আমরা রেডিয়াল কন্ট্রাকশন করছি, তখন যখন তুমি পিছনে যাচ্ছ তখন তোমার স্পেসের লেন্থটা কমে যাচ্ছে, এরকম করে কমে যাচ্ছে, সো দ্যাট ফাইনালি তুমি একটা পয়েন্টের দিকে যেতে পারছো। তাই জন্য সেখানে কিছুই নন লোকাল নেই। তো এটা ওই r θ কোঅর্ডিনেটসে যাওয়ার সুবিধে, এটা যে সুবিধের ব্যাপার নয়, মানে এটা একটা প্রপার্টি যে there is a in radial quantization 1-to-1 correspondence between operators. হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি এক্ষেত্রে স্পেস কোনটা, মানে r θ কোঅর্ডিনেটে r হচ্ছে টাইম, rটা হচ্ছে থিটাটা হচ্ছে স্পেস, মানে এটা মানে কনস্ট্যান্ট রেডিয়াস যেটা আছে এটা স্পেস, এটা একটা কনস্ট্যান্ট, এটা পার্টিকুলার টাইম স্লাইস, এটা আরেকটা টাইম স্লাইস এই রেডিয়াল। তো স্পেস মানে হচ্ছে থিটা, ওই পুরো লেন্থটা, এটা হচ্ছে স্পেস। আচ্ছা, কিন্তু থিটা অ্যাঙ্গেল তো 2π থাকছে, কিন্তু না থিটা অ্যাঙ্গেল 2π, কিন্তু লেন্থটা তো r টাইমস 2π, মানে এটা তো রেডিয়াস আছে না, তো r টাইমস 2π, হ্যাঁ সারকামফারেন্সটা কমে যাচ্ছে। হ্যাঁ সারকামফারেন্স 2πr হয়ে যাচ্ছে। ওকে স্যার। মানে লেংথ, মানে এটা হচ্ছে স্পেসটা হচ্ছে এই রেডিয়াল ডিরেকশন, মানে এই থিটা কোঅর্ডিনেট এই ডিরেকশনটা, এটা লেংথ তো চেঞ্জ করছে উইথ রেডিয়াস, তুমি যখন রেডিয়াসে চেঞ্জ করবে তখন তোমার লেংথ স্পেসটার লেংথটা চেঞ্জ করছে। মানে স্যার এই লেন্থটাই, মানে এই সারকামফারেন্সটাই হলো স্পেস? হ্যাঁ সারকামফারেন্স হলো স্পেস, হ্যাঁ এটা স্পেস, এটা টাইম। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা এবার এখানে আরেকটা ব্যাপার আছে যে যখন আমরা রেডিয়াল কোয়ান্টাইজেশন করছি অন দ্য প্লেন, এটা আমরা এখন প্লেনে আছি, তো এটা টাউ, এটা এক্স, আর এটা ছিল থিটা আর আর। যখন আমরা রেডিয়াল কোয়ান্টাইজেশন করছি আমরা কি করছি, আমরা এই ডিরেকশনে ইভলভ করছি বললাম। আর কিন্তু আর এটা একটু অফকোর্স একটু স্ট্রেঞ্জ মনে হতে পারে যে আমরা কেন এইভাবে করছি, যে তোমার কারণ রেডিয়াসটা বেড়ে যাচ্ছে, মানে স্পেসের লেন্থটা বেড়ে যাচ্ছে। তো এটাকে যদি স্ট্রেঞ্জ মনে হয় তাহলে আমরা আরেকটা পিকচারে যেতে পারি যেখানে এটাই ন্যাচুরাল।
আর সেটা হচ্ছে আমরা দেখো এটা যেহেতু কনফর্মাল ফিল্ড থিওরাম, আমরা কনফর্মাল ম্যাপ করতে পারি। এই কনফর্মাল ম্যাপ করে আমরা এই স্টেট, এই যে প্লেন আছে, এই প্লেনটাকে একটা সিলিন্ডারে নিয়ে যেতে পারি, যেটা আমরা আগের বার দেখেছিলাম একটা ম্যাপ। আর এই যে যেটাকে আমরা রেডিয়াল কোয়ান্টাইজেশন বলছি, সেটা এখানে নর্মাল কোয়ান্টাইজেশন, এটা টাউ। আর এই নর্মাল যেটা আমরা এখানে রেডিয়ালি যাওয়া মানে হচ্ছে এখানে সিলিন্ডারে এই ডিরেকশনে যাওয়া। আর এখানে এই পিকচারে এটা অ্যাকচুয়ালি নর্মাল কোয়ান্টাইজেশন, মানে যেটাকে আমরা টাইম ডিরেকশনে কোয়ান্টাইজ করা। সেটা কিভাবে হচ্ছে সেটা একটু বোঝাচ্ছি। ধরো জেড হচ্ছে তোমার প্লেনের কোঅর্ডিনেটস, ঠিক আছে? জেডটা হচ্ছে প্লেনের কোঅর্ডিনেটস, যেটাকে আমরা আর ই টু আই থিটা বলেছি। এই আরটা হচ্ছে তোমার যে রেডিয়াল কোঅর্ডিনেট, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ধরো প্লেনের কোঅর্ডিনেটস। আর আমি একটা ম্যাপ করলাম, এক সেকেন্ড, আমি একটা ম্যাপ করলাম যেটা হচ্ছে আমি একটা কোঅর্ডিনেট নিলাম ই টু দ্য 2π/L ওমেগা, যেখানে কি বললাম জেড। তো আমি এই ম্যাপটা লিখলাম, যেখানে ওমেগাকে আমি লিখলাম টাউ প্লাস আই সিগমা। এই টাউটা কিন্তু আগের টাউ থেকে আলাদা, এটা জাস্ট টাউ প্লাস আই সিগমা করে লিখেছি। হ্যাঁ, এই ম্যাপটা আমরা আগের বারেও ডিসকাস করেছিলাম যখন আমরা ওই সেন্ট্রাল চার্জ নিয়ে কথা বলছিলাম। তো এই ম্যাপটা কি করে, এই ম্যাপটা কি করে যে এটা আমরা ই টু দ্য 2π ওমেগাকে, ওমেগা যদি টাউ প্লাস আই সিগমা লিখি তাহলে এটাকে লিখতে পারি ই টু দ্য 2π/L টাউ প্লাস আই সিগমা ইজ ইকুয়াল টু আর ই টু দ্য আই থিটা। তো তাহলে এখান থেকে ইমিডিয়েটলি বুঝতে পারছি যে টাউ এর রেঞ্জ হচ্ছে ফ্রম ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, কারণ এটা 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 করা মানে হচ্ছে ই টু দ্য 2π/L টাউটা হচ্ছে আর, আর ই টু দ্য 2πi/L সিগমা এটা হচ্ছে ই টু দ্য আই থিটা। তার মানে তোমার 2π সিগমা বাই এল টা হচ্ছে থিটা। তো তার মানে সিগমার রেঞ্জটা হচ্ছে ফ্রম 0 টু L, ঠিক আছে? তো টাউটা হচ্ছে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, কারণ আরটা 0 টু ইনফিনিটি, আর ইকুয়াল টু ইনফিনিটি মানে হচ্ছে টাউ ইকুয়াল টু ইনফিনিটি, আর আর ইকুয়াল টু 0 মানে হচ্ছে টাউ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। তো এখানে টাউ এর রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, আর সিগমার রেঞ্জ হচ্ছে ফ্রম 0 টু L। ঠিক আছে? সিগমার রেঞ্জ হচ্ছে 0 টু L, আর টাউ এর রেঞ্জ হচ্ছে মাইনাস টু ইনফিনিটি। তার মানে ওমেগা যে কোঅর্ডিনেট, যে টাউ প্লাস আই সিগমা কোঅর্ডিনেট আছে, এটা বেসিক্যালি হচ্ছে সিলিন্ডারিক্যাল কোঅর্ডিনেট। এটা হচ্ছে সিগমা আর এটা হচ্ছে টাউ। তার মানে এই পিকচারে তোমার স্পেসটা একটা কম্প্যাক্ট স্পেস, যেটা লেংথ হচ্ছে L, কিন্তু কনস্ট্যান্ট লেংথ। আর তোমার তো তোমার একটা সিস্টেমটা হচ্ছে একটা কনস্ট্যান্ট লেংথের একটা কনস্ট্যান্ট লেংথ L একটা সিস্টেম। তার মানে বেসিক্যালি তোমার পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন আছে, যার পিরিয়ডিসিটি L। আর তোমার টাইমটা অফকোর্স নর্মাল টাইম, যেটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তো এটা এই পিকচার থেকে তুমি এই পিকচার যেতে পারো বাই আ কনফর্মাল ম্যাপ, যেটা অ্যালাউড, সিএফটি তে অ্যালাউড। এটা জেড আর এটা ওমেগা। কিন্তু এবার দেখো এই যে সিলিন্ডারের যে পিকচারটা আছে, এই পিকচারে আমরা যখন এটা রেডিয়াল কোয়ান্টাইজেশন করছি তো কি হচ্ছে? তো রেডিয়াল কোয়ান্টাইজেশন মানে হচ্ছে আর গোস টু আর গোস টু ল্যামডা আর বললাম, রাইট? আর গোস টু ল্যামডা আর বললাম তো। কিন্তু আরটা কি ছিল? ই টু দ্য 2π/L টাউ, এটা হচ্ছে আর। তো আর কে ল্যামডা আর করা মানে হচ্ছে টাউ কে টাউ প্লাস সি, একটা কনস্ট্যান্ট সি দিয়ে শিফট করা, such that e to the 2π/L টাউ প্লাস সি, এটাকে আমি লিখতে পারি e to the 2π/L c টাইমস e to the 2π টাউ বাই L। আর এটাকে আমরা বলছি ল্যামডা। তো আর কে স্কেল করা মানে হচ্ছে টাউ তাতে জাস্ট টাইমে ইভলিউশন করা, টাইমে ট্রান্সলেট করা। তো এই পিকচারে যদি আমরা যাই, তো যদি এই যেটা আমাদের এখানে রেডিয়াল কোয়ান্টাইজেশন মনে হচ্ছে, সে যদি এই জমেট্রিতে চলে যায়, ওমেগা জমেট্রিতে, তখন কিন্তু এই জমেট্রিতে এটা নর্মাল ইউজুয়াল ইউজুয়াল হ্যামিল্টনিয়ান দিয়ে আমরা যে ইউজুয়াল কোয়ান্টাইজেশন করব, যে এটা কনস্ট্যান্ট টাইম স্লাইস, তারপর আমরা টাইমে ইভলভ করছি। এই পিকচারে এটা জাস্ট নর্মাল যেটা কোয়ান্টাইজেশন, সেটাই কিন্তু তুমি যখন এই কনফর্মাল ট্রান্সফর্ম করলে,
তখন এই পিকচারে মানে প্লেনে ওটা রেডিয়াল কোয়ান্টাইজেশন পাই। কারণ আমরা এই ডিরেকশনে স্কেল করা মানে হচ্ছে এই ডিরেকশনে টাইম ট্রান্সলেশন করা, আর এই টাইম ট্রান্সলেশন কে করবে? হ্যামিল্টনিয়ান করবে, বিকজ হ্যামিল্টনিয়ান ইজ আ জেনারেটর অফ টাইম ট্রান্সলেশন। সো দেয়ারফর এই পিকচারে যেটাকে হ্যামিল্টনিয়ান বলবো সেটাই এই পিকচারের ডিলেটেশন অপারেটর হয়ে যাবে। তো রেডিয়াল কোয়ান্টাইজেশন যদি মিস্টিরিয়াস মনে হয় তাহলে তোমাকে জাস্ট এই পিকচারে চলে যেতে হবে। এই পিকচারে ওটা মিস্টিরিয়াস নয়, তার কারণ হচ্ছে ওটা জাস্ট ইউজুয়াল কোয়ান্টাইজেশন ইন দ্য হ্যাঁ। Here you have written tau goes to tau plus t or c. C, some constant. Tau কে যদি c দিয়ে শিফট Line. করি, so what I'm saying is that if you scale r, মানে আমরা what were we saying in the radial quantization, our Hamiltonian is the dilatation operator, তাই তো? So dilatation operator means you are scaling r to lambda r. That is how you are going from one r to other. So your Hamiltonian is a dilatation operator. So dilatation operator means you're scaling r to lambda r, and that scaling generator is your evolution operator. So what I'm saying is that that if that might look a bit it's not usually we evolve by the Hamiltonian, which is a translation operator. It translates in time, but here it is scaling. It is r goes to lambda r. That is a dilatation operator. So what I'm saying is that it looks strange, but if you do this conformal transformation and instead of working in the z coordinates, meaning that instead of working on the planar coordinates, if you work in the omega coordinates, where omega and z are related by this exponential map, then in the omega coordinates it is actually when you do a scaling in r, it is you're just doing a translation in tau. So there is no so it is just a normal translation in tau in the omega coordinates. Okay, so what we are calling radial quantization in this z picture, in the omega picture it is just usual quantization, but in omega the space is a circle. It's not an infinite length, it is a finite space from 0 to L, but the length is constant, it is L. Okay, and in that space, which is a circular space, if you do usual quantization in time, that is equivalent to doing radial quantization in the z coordinate system. Okay, so whenever we want to understand anything about the radial quantization, we will first work everything in the cylindrical picture, in this omega picture, and then from there we will see what happens when you go to the radial picture. All right, so all I'm saying is that what looks mysterious is really not mysterious. Okay, so I'll just tell you some physical motivation of how this so you might know that there's this thing called string theory. String theory, your conformal field theory is very important. 2D conformal field is very important, and just like in a point particle, the string theory basic picture is that your fundamental objects are strings. Okay, you can be a closed string or you can be an open string. So now if you have a point particle, okay, and if a point particle and then you draw the world line, মানে একটা particle যদি time এ move করে, space time move করে, then it goes like a line. So this is called the world line, right? This you know, the world line. Now if you do the same thing for a string, then it will be a world sheet. It will be a cylinder, because suppose you take a closed string, which has a fixed length L, let's say, then the world line corresponding to the string is a cylinder. Okay, and there this tau is actual time, and this cylinder, this length, this circle is the string itself. So that is what this picture is. The cylindrical picture, you can think of it as the world line of a string. Instead of a point particle, suppose you have a string, then and it is moving in space in time, then it will carve out a world sheet, the cylindrical cylinder. Okay, and then so in string theory this picture is very natural, because this is the world sheet of a string, and then you can map it to the plane, and then so a string moving in this time direction is equivalent to this radial quantization in this picture. But forget I just mentioned it if you think it is physically useful to imagine, but if you don't want to think about it, that's fine. So but then the point is the radial
So the right hand side picture you have drawn plane, that is the Z plane. Z plane, yeah. That is the Z plane. That is the. There the slices evolve in the radial direction, right? Yeah. So we are working in the plane only. So, but we are doing radial quantization on the plane. Mane instead of using defining our Hilbert space along this line and then evolving it like this, we are defining it along a circle and then evolving it in radial coordinate. Okay. And what I'm saying is that this radial evolution picture, where we use the dilatation operator to go from one radial slice to another radial slice, if you go to the cylinder picture, it is a usual quantization where this is tau, usual tau, and your space is a circle. Okay. So if you are a finite length region and then you did a usual quantization of that space, then the picture that you get is the same or conformably equivalent to the picture of radial quantization but on the plane. We do the conformal mapping, then only we go to this omega picture, right? Omega, yes, omega, yeah. Mane, so this conformal mapping means it's a change of coordinates from Z coordinate you're using the omega coordinate. In the omega coordinate system, it is usual quantization. Okay. In the Z coordinates, it is a radial quantization. So what looks like a radial quantization in the, so basically the dilatation operator in the Z coordinate is the Hamiltonian operator in the omega coordinate. Okay. What you are calling the Hamilton time translation in the omega coordinate corresponds to radial scaling in the Z coordinate. So we are always on the cylinder, all right, but we are doing radial quantization on the cylinder, and radial quantization on the cylinder is equivalent to usual quantization on the radial quantization on the plane is equivalent to usual quantization on the cylinder. Okay. So why I'm saying this is that you can all the properties of radial quantization you can just derive from the usual quantization but on the cylinder. Okay, sir. Okay. Any confusion or any questions on this? So just remember that আমাদের পিকচারটা কিন্তু প্লেনের উপরেই আছে, হ্যাঁ, যে আমাদের x আর টাও আছে, আর আমরা ওই প্লেনের উপরে রেডিয়াল কোয়ান্টাইজেশন করব। তো রেডিয়াল কোয়ান্টাইজেশন করা ইজ ইকুইভ্যালেন্ট টু, তো আমাদের সিস্টেমটা কিন্তু এটাই যে এটা টাও আর এটা এক্স। হ্যাঁ, কিন্তু আমরা এইভাবে না ডিফাইন করে আমরা আমাদের স্লাইস গুলো সার্কুল করে নেব, আর সার্কুল করে নিয়ে আমরা আমাদের ডিলেটেশন অপারেটরকে আমরা ইউজ করে আমরা ইভলভ করব একটা স্লাইস থেকে আরেকটা স্লাইস। হ্যাঁ, তো আমাদের হিলবার্ট স্পেসটা আমরা অ্যালং ওয়ান স্লাইস ডিফাইন করব, এটার উপরে একটা স্টেট ডিফাইন করব, তারপরে ইভলভ করে এই নতুন স্লাইসের উপরে দেখবো যে স্টেটটা কত এন্ড সো অন। এইভাবে আমরা স্টেটস গুলোকে ডিফাইন করব। আমি বললাম যে এটা ইকুইভ্যালেন্ট টু, যদি তুমি এই এক্সটা যদি মাইনাস ইনটু প্লাস ইনটু না নিতে সার্কেল নিতে, আর সেটাকে আমরা নর্মাল একটা টাইম এভলিউশন যদি করতাম হ্যামিল্টনিয়ান ইউজ করে, তাহলে এই পিকচার আর এই পিকচারে নর্মাল টাইম এভলিউশন ইজ ইকুইভ্যালেন্ট টু রেডিয়াল এভলিউশন ইন দিস পিকচার। তো এখানে রেডিয়াল কোয়ান্টিটেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এই কনস্ট্যান্ট টাইম স্লাইড একটা কনস্ট্যান্ট সার্কুলার সিস্টেম নাও যার পুরো স্পেসটা একটা সার্কেল, আর সেটাকে নর্মাল কোয়ান্টাইজেশন করো। নর্মাল কোয়ান্টিটেশন মানে তোমার হ্যামিল্টনিয়ান ইউজ করে এই টাইম ইভলভ করো। ওই পিকচার ইজ ইকুইভ্যালেন্ট টু রেডিয়াল কোয়ান্টাইজেশন অন দিস প্লেন। স্যার ওই ক্লোজ লুপ বললেন, ওই জায়গাটা একটু বলবেন? ক্লোজ লুপ মানে বলছি যে মানে তোমার এই পিকচারে তোমার এখানে তোমার এক্সটা ইনফাইনাইট লেন্থ ছিল, কিন্তু এখানে তোমার পুরো স্পেসের লেন্থটা হচ্ছে ফাইনাইট, তার লেন্থ হচ্ছে এল, আর এটা হচ্ছে টাইম। তো তোমার একটা সিলিন্ডার পিকচার পাচ্ছ, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে এল,
আর এখানে তুমি যদি ইভলভ করো তাহলে কি করতে হয়, তাহলে তোমার এখানে তোমার স্টেটটা হচ্ছে এট এনি টাইম স্লাইস, এটা তোমার স্টেটটা তোমাকে একটা পার্টিকুলার এই পুরো এল এর উপর দিতে হবে স্টেটটা। এবার তুমি এটাকে ইভলভ করছো ই টু দ্য মাইনাস এইচ টাউ দিয়ে। এই এই ইভলিউশন করা মানে ইট ইজ ইকুয়ালেন্ট টু এদিকে তোমার স্টেটটা সাইডটা ডিফাইন করছো অন আ রেডিয়াল ডিরেকশন, আর এটাকে ই টু দ্য মাইনাস ডি আলফা দিয়ে এটা করছো, মানে ইভলভ করছো। ডিটা হচ্ছে ডিলেটেশন অপারেটর। ওকে স্যার, ওকে। Okay, so then I'll continue. তো যেটা আমি বললাম যে আমরা কিভাবে স্টেট গুলো ডিফাইন করলাম, বললাম যে যদি ধরো আমি যদি আমি জিরোটাকে গ্রাউন্ড স্টেট বলি, তো এবার কিছু পয়েন্টস বলতে হবে যে যখন আমরা হিলবার্ট স্পেস ডিফাইন করছি এই রেডিয়াল কোয়ান্টাইজেশনে, হ্যাঁ, যখনই কোনো কোনো কোয়ান্টাম ফিল্ড থিওরি করব বা কোনো কোয়ান্টাম থিওরি করব, তো আমাদের প্রথমে বলতে হবে একটা গ্রাউন্ড স্টেট। এই ডেফিনিশন দিতে হবে যে গ্রাউন্ড স্টেটের একটা ডেফিনিশন দিতে হবে। তো গ্রাউন্ড স্টেট মানে আমরা মিন করছি একটা ইউনিক স্টেট which is invariant, মানে which is invariant under all symmetries of the theory. তো যখনই আমরা কোয়ান্টাম ফিল্ড থিওরি করি তখনই আমাদেরকে এটা ধরে নিতে হয় যে এরপরে গ্রাউন্ড স্টেট আছে। এটা ওয়ান অফ দ্য অ্যাজাম্পশনস অফ কোয়ান্টাম ফিল্ড থিওরি, মানে অ্যাক্সিওমস এর মধ্যে করে যে একটা স্টেট আছে যেটাকে আমরা গ্রাউন্ড স্টেট বলতে পারি, আর এই গ্রাউন্ড স্টেটটা হচ্ছে ইউনিক এবং ইট ইজ এটা ইনভেরিয়েন্ট আন্ডার অল দ্য সিমেট্রিজ অফ দ্য থিওরি। ঠিক আছে, তো এখানে আমাদের সিমেট্রি মানে কি, আমাদের সিমেট্রি মানে হচ্ছে গ্লোবাল কনফর্মাল সিমেট্রি। কারণ লোকাল সিমেট্রি গুলো আমি যেটা বললাম, লোকাল সিমেট্রি গুলো সিমেট্রি নয় অ্যাকচুয়ালি, কারণ এটা সব জায়গায় ডিভেল ডিফাইন নয়। তো সিমেট্রি বলতে আমরা মিন করছি গ্লোবাল কনফর্মাল সিমেট্রি। তার মানে আমরা এটা ডিফাইন করে আমরা বলছি যে একটা গ্রাউন্ড স্টেট আছে, একটা এটা সিএফটি এক্সিস্ট করে, তার মানে হচ্ছে যে একটা গ্রাউন্ড স্টেট আছে, আর ওই গ্রাউন্ড স্টেট ইজ ইনভেরিয়েন্ট আন্ডার অল দ্য সিমেট্রিজ অফ দ্য থিওরি, মানে অল দ্য ট্রান্সলেশন, স্কেলিং, ডিলেটেশন, মানে স্পেশাল কনফর্মাল ট্রান্সফরমেশন, এগুলো সবের রোটেশন, এসবের আন্ডারে ইনভেরিয়েন্ট। ওই থিওরি ওটা ইনভেরিয়েন্ট। তার মানে যদি ই টু দ্য মাইনাস আই আলফা ডি অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট করে তাহলে এটা গ্রাউন্ড স্টেটই থাকবে। সিমিলারলি যদি আমরা স্পেশাল কনফর্মাল ট্রান্সলেশন দিয়ে করতাম তাহলে ওটা ইনভেরিয়েন্ট থাকতো, এন্ড সো অন। তো এটা ইউনিক একটা গ্রাউন্ড স্টেট আছে, এটা ধরে নিতে হবে। ঠিক আছে, এইবার আমরা বলবো যে অল স্টেটস অফ দ্য থিওরি, এটা কিভাবে ডিফাইন করব, তুমি কোনো একটা লোকাল অপারেটর নাও ও, আর এটা তুমি নিয়ে নাও অ্যাট দি, আমরা কি বললাম যে আমরা এই অরিজিনে গিয়ে তুমি গ্রাউন্ড স্টেট উপরে তুমি এই লোকাল অপারেটর হিট করো, সেখান থেকে তুমি একটা সব স্টেট পেয়ে যাবে, সেটাকে তুমি ইভলভ করলে তুমি সব স্টেট পেয়ে যাবে। তো you can get a new state, all states will be of this form. তুমি এটা অপারেটর নাও at the origin মানে z equal to 0, z bar equal to 0, acting on this ground state। ঠিক আছে, এই স্টেটটাকে ধরো আমি বললাম এই ও, আমি এটাকে বললাম ধরো এই অপারেটর লিখলাম ফাই, তো ফাই অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট। এই যে স্টেটটা এটাকে বলবো ফাই, এই স্টেটকে বলবো আমি ফাই। তো হোয়াট ইজ দিস, তো অল স্টেটস আর অফ দিস ফর্ম, অল স্টেটস ইন দ্য থিওরি, বাকিগুলো যত স্টেট আছে সেটা এইভাবে বার করতে পারবো। যে প্রথমে তোমার একটা গ্রাউন্ড স্টেট আছে, সেটা তুমি ধরে ইটস পার্ট অফ দ্য অ্যাজাম্পশন যে তোমার কোয়ান্টাম ফিল্ড থিওরি এক্সিস্ট করে। তো তোমার গ্রাউন্ড স্টেট আছে যেটা ইনভেরিয়েন্ট আন্ডার অল দি ইনভেরিয়েন্ট আন্ডার অল দি all the symmetries of the theory। ঠিক আছে, তো তো এটা আমাদেরকে ধরে নিতে হবে। এটা তুমি যখনই আমরা করি সেটা আমরা ধরে নিতেই হয়, সব কোয়ান্টাম ফিল্ডকে ধরে নিতে হয় যে এরপরে স্টেট এক্সিস্ট করে। আর তো এবার আমরা বলছি যে বাকি সব স্টেটস গুলো কিভাবে তৈরি করব। অল স্টেটস আমরা পাবো যেটা লোকাল অপারেটর নিলাম
at the origin, যেটা আমি phi বললাম, phi acting on 0 will correspond, which is we will call phi state. ঠিক আছে? In particular আমরা জানি যে there are primary operators যেটা h bar দিয়ে লেবেল। তো আমরা বলবো যে প্রাইমারি অপারেটর phi h bar যেটা at 0 acting on এটাকে আমরা লেবেল করব h, h bar, আর এটাকে আমরা বলবো প্রাইমারি স্টেট। প্রাইমারি স্টেট, ঠিক আছে? তো প্রাইমারি স্টেট মানে কি, আমরা যদি এটা প্রাইমারি অপারেটর নিই আর সেটাকে অ্যাক্ট করে দিই ভ্যাকুয়ামের মানে গ্রাউন্ড স্টেটের উপরে, অ্যাকচুয়ালি এটা গ্রাউন্ড স্টেট বলে বা ইউজুয়ালি এটা ভ্যাকুয়াম বলে, ভ্যাকুয়াম স্টেট। ঠিক আছে? তো এটা আমরা ধরে নিচ্ছি, তো ওটা এক্সিস্ট করে, এটা ওই সিএফটি এক্সিস্ট করার ওয়ান অফ দি অ্যাক্সিওমস এর মধ্যে পড়ে যে এটা গ্রাউন্ড স্টেট, একটা ভ্যাকুয়াম স্টেট আছে যেটা ইনভেরিয়েন্ট আন্ডার অল দি সিমেট্রিজ অফ দ্য থিওরি। এটা 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 আর একটা ইউনিক ভ্যাকুয়াম স্টেট, এটা ধরে নিতে হয়। আর once you assume that such a state exists, তারপরে what we do is that we can construct all other states by acting on the grounds on the vacuum by some local operator at the origin। ঠিক আছে? তো এইভাবে আমরা সব স্টেটস পেয়ে যাব। আর ইন পার্টিকুলার আমরা কি বললাম যে প্রাইমারি স্টেট হচ্ছে যে যদি আমরা প্রাইমারি অপারেটর নাও যার যার ডিমেনশন এইচ আর এইচ বার, সেটাকে যদি ভ্যাকুয়াম উপরে অ্যাক্ট করো, দেন হোয়াট ইউ গেট ইজ the primary state। ঠিক আছে? Sir, this phi is the operator at the origin, z by At the 0. origin, at the origin, phi is an operator at origin. You take that operator at the origin and then hit it on the vacuum, and We get this gate phi is any state, or after hitting we get a specific state. specific state, yeah, we get a specific state. If you change phi, you'll get another state. So that is why here in the primary, when we here in the case of primary field, the state is defined labeled by the h and h bar. So you get different states corresponding with different values of h and h bar, and these are all different primary states। Okay. Okay, so what all did we say? That we assume when you construct this Hilbert space, we assume that there exists a unique vacuum state which is invariant under all global conformal symmetries। That means it is invariant under translation, rotation, scaling, and special conformal transformations। Okay, this we denote by 0, and then we say that all other states are obtained by acting on the vacuum by local operators। So phi 0 0 acting on the ground state, sorry, vacuum state, is defined as phi। So all states can be obtained like this: take some local operator and acting on the grounds on the vacuum, and this vacuum, and you get a state phi। So in particular, we have primary states which are labeled primary fields acting on the vacuum. We call this h bar. This is a primary state। But the other thing that one has to define
mm, so once we have defined a states phi, then you have to also define this. You have to define inner products. So if you have to define inner product, you have to also define the state, the bra state corresponding to phi, which is phi. So this we said was phi acting on the ground state. So you would expect this to be 0 with phi dagger, right? This is what it should be. But the question is, what is phi dagger? So the question is, what is phi dagger? And so that's what we will see. What is phi dagger in this case? And so to understand what phi dagger is, what we will do is that we will again go to this picture of the cylinder, because here we are doing usual quantization. So we will be able to understand the meaning of phi dagger here, what phi dagger means. Okay, so let's say you have a Hermitian operator on this in this space, where this is time and this is space, with some Hermitian field phi, which is a function of tau and sigma. আর ধরো আমি এটা লরেনজিয়ান কোঅর্ডিনেটসে করলাম, মিনকস্কি স্পেস, বিকজ নরমালি আমরা যখন হারমিশন করি, হারমিশন একটা ফিল্ড যদি হারমিশন বলি আমরা, মিনকস্কি স্পেসে হারমিশন আমরা চাই যেটা রিয়েল, ধরো এটা রিয়েল ফিল্ড বা হারমিশন ফিল্ড মিনকস্কি স্পেসে। তো মিনকস্কি স্পেসে যদি এটা হারমিশন হতে হয়, তার মানে এটা হচ্ছে এইটা যে ফাই টি সিগমা, তাই তো? এটা ফিল্ড হারমিশন মানে বা রিয়েল ফিল্ড মানে হচ্ছে ফাই ড্যাগার টি সিগমা ইজ ইকুয়াল টু ফাই টি সিগমা। এই সিগমাটা হচ্ছে স্পেস, টিটা হচ্ছে টাইম। তো এটা হচ্ছে নরমালি আমরা যদি বলি এটা ফিল্ড একটা ফিল্ড রিয়েল, দেন তার মানে হচ্ছে তার ফাই ড্যাগার ইকুয়াল টু ফাই, এন্ড দিস ইজ হোয়াট উই মিন। আর কিন্তু যখন আমরা ইউক্লিডিয়ান, আমরা তো এটা ইউক্লিডিয়ান এটাতে কাজ করছি, তো আমাদের বুঝতে হবে যে যদি এটা রিয়েল ফিল্ড থাকে লরেনজিয়ান স্পেসে, তো ইউক্লিডিয়ান স্পেসে তার মানেটা কি? কারণ ইউক্লিডিয়ান স্পেসে করা মানে হচ্ছে যখন আমরা টিটাকে মাইনাস আই টাউ করে লিখে দেবো, হ্যাঁ, তো ইউক্লিডিয়ান স্পেসে যদি এটা লিখি তাহলে এটা হচ্ছে ফাই ই, হ্যাঁ, এটা যদি টাউ কমা সিগমা বলি, তো যখন আমরা এখানে ড্যাগার করছি, তো মনে রাখো যে এখানে এই যে যখন ড্যাগার করছি তখন তো আমরা কমপ্লেক্স কনজুগেশনও করছি, কিন্তু এই কমপ্লেক্স কনজুগেশনটা আমরা করছি মিনকস্কি স্পেসে, ঠিক আছে? কিন্তু যদি আমরা ইউক্লিডিয়ান স্পেসে যেতাম তাহলে টি তো মাইনাস আই টাউ হয়ে গেছে, তো কমপ্লেক্স কনজুগেশন করলে অ্যাকচুয়ালি তোমার তো মাইনাস আই টাউ যদি কমপ্লেক্স কনজুগেট করতে, তাহলে ওটা তো প্লাস আই টাউ হয়ে যেত, টিটা মাইনাস টি হয়ে যেত। বুঝতে পারলে? যদি কমপ্লেক্স কনজুগেশন করতাম তো এটা তো টিটা মাইনাস টি হয়ে যেত। তার মানে যখন আমরা ইউক্লিডিয়ান স্পেসে যদি এই কন্ডিশনটা ইম্পোজ করি, তো ইউক্লিডিয়ান স্পেসে এই কন্ডিশনটা হচ্ছে ফাই আই টাউ সিগমা is phi dagger I tau sigma is phi e minus tau sigma. কেন মাইনাস করতে হচ্ছে? কারণ তোমার যখন ড্যাগারটা করছো তখন তো তুমি তোমার পুরো যেখানে কমপ্লেক্স নাম্বার দেখবে সেখানে মাইনাস করে দেবে, তো আইটাকে মাইনাস আই করে দেবে। কিন্তু টি কে তুমি মাইনাস টি করছো না, তাহলে তুমি টাউটাকে মাইনাস টাউ করতে হবে। তো তাই জন্যে তোমাকে এই কন্ডিশনটা যেটা রিয়ালিটি কন্ডিশন, যেটা মিনকস্কি স্পেসের রিয়ালিটি কন্ডিশন, সেটা যদি ইউক্লিডিয়ান স্পেসে লেখো সেটা অ্যাকচুয়ালি হয়ে যায় এটা। তো যেটা আমরা হারমিশন যেটা ড্যাগার করা বলছি, রিয়েল ফিল্ড একটা রিয়ালিটি কন্ডিশন ইন মিনকস্কি স্পেস becomes the following condition in Euclidean space, যে phi I is minus tau sigma. এটা হচ্ছে রিয়ালিটি কন্ডিশন ইন ইউক্লিডিয়ান স্পেস। কেন? কারণ আমরা নর্মালি যখন রিয়ালিটি কন্ডিশন বলি সেটা আমরা মিনকস্কি স্পেস থেকে শুরু করি। একটা মিনকস্কি স্পেসে একটা ফিল্ড রিয়েল মানে হচ্ছে এই জিনিসটা। ধরো আমরা একটা রিয়েল স্কেলার ফিল্ড নিলাম, তাহলে তার মানে হচ্ছে ফাই ড্যাগার টাউ সিগমা ইজ ইকুয়াল টু ফাই টাউ সিগমা। কিন্তু যদি এটা ইউক্লিডিয়ান ওটাতে লিখি, তাহলে ওই একই কন্ডিশন যখন ইউক্লিডিয়ান থেকে করবো, তাহলে এটা হয়ে যাবে ফাই ড্যাগার টাউ সিগমা ইজ ফাই অফ মাইনাস টাউ সিগমা। এটা হচ্ছে রিয়ালিটি কন্ডিশন ইন ইউক্লিডিয়ান স্পেস। ঠিক আছে, এবার দেখো এবার ধরো আমি এই টাউ সিগমা তো আমরা লিখেছি এই কোঅর্ডিনেটসে, সিলিন্ডার কোঅর্ডিনেটসে। তো তো যদি এটা আমি
যদি এটা আমরা এই জেড জেড বার ফর্মে লিখতাম তাহলে কি হতো? তো জেড জেড বার ফর্মে জেডটা হচ্ছে ই টু দ্য 2π/L টাউ প্লাস আই সিগমা, ঠিক আছে? আর জেড বার হচ্ছে ই টু দ্য 2π/L টাউ মাইনাস আই সিগমা। তো যদি আমি এইখানে যদি আমি মাইনাস টাউ সিগমা মানেটা কি, তো মাইনাস টাউ সিগমা মানে হচ্ছে জেড ইজ ইকুয়াল টু, যদি আমি টাউটাকে মাইনাস টাউ করে দিই তাহলে জেডটা চলে যাবে, জেড গোস টু ই টু দ্য 2π/L মাইনাস টাউ প্লাস আই সিগমা, আর জেড বারটা চলে যাবে ই টু দ্য মাইনাস 2π/L টাউ প্লাস আই সিগমা। আমি যদি টাউটাকে মাইনাস টাউ করে দিই তাহলে জেডটা চলে যাবে ই টু দ্য 2π/L টাইমস মাইনাস টাউ প্লাস আই সিগমা, আর জেড বার হয়ে যাবে 2π/L মাইনাস অফ টাউ প্লাস আই সিগমা। তার মানে জেড যখন টাউটাকে মাইনাস টাউ করছি জেড বার গোস টু 1/z আর জেড গোস টু 1/z বার। কারণ যদি তুমি এটা মাইনাস নিচে করে লেখো তাহলে এটা এই জিনিসটা হচ্ছে 1/z বার। তার মানে টাউটাকে মাইনাস টাউ করা মানে হচ্ছে z goes to 1/z bar আর z bar goes to 1/z। সো যদি আমি z z bar টার্মস কোঅর্ডিনেটে লিখি তাহলে এই কন্ডিশনটা হয়ে যায় phi e dagger z z bar is equal to phi e 1/z bar, 1/z। And, Huh. This should be Z or Z bar What z or z bar? because phi dagger Z bar. Huh. This will go to phi 1/Z bar Z. 1/z bar 1/z। But here the first argument was Z. It goes to 1/Z bar. Yeah, because z goes to 1 by, when you take tau to minus tau then z goes to 1/z bar and z bar goes to 1/z। That is what I showed here, because here edike to it is minus tau, right? It is minus tau, but minus tau means one when you do tau to minus tau then z bar becomes 1/z bar 1/z, so this becomes 1/z bar and this becomes 1/z। Hello? No, what I'm saying is that here it is phi e dagger tau sigma becomes phi e minus tau sigma। Okay, so now I'm writing instead of tau sigma I'm writing as z z bar, so then phi e dagger z z bar is equal to phi minus tau sigma, but minus tau sigma means that when you that z, if you take tau to minus tau z goes to 1/z bar, because if you take tau to minus tau z the new z is 2π/L minus tau plus I sigma, but that is the same as 1/z bar, and similarly z bar which was 2π/L tau minus I sigma now becomes minus of 2π/L tau plus I sigma, which is 1/z। so what was z z bar now becomes 1/z bar 1/z। এটা জাস্ট টাউটাকে মাইনাস টাউ করা মানে হচ্ছে z টাকে 1/z বার করা আর z বারটাকে 1/z করা। তো তাই জন্য phi dagger z Okay. z bar is phi 1/z bar, 1/z। Okay, but remember that this picture is on the cylinder, this is on the cylinder, so but when you are
So when you're going to the okay, I'll tell you, but this is not the full answer. We will see why this is not the so we see already from here that the dagger, when you do the dagger operation, then it is not just simply the way we think about it. You have to also do a change in the z and z bar. This is because you are in the Euclidean space. In the Euclidean space, what you mean by dagger is different from what you mean by dagger in the Minkowski space. Because Minkowski space যখন তুমি কোনো ড্যাগারিং করছো, তুমি জাস্ট তুমি স্পেস টাইমে কিছু করছো না, তুমি জাস্ট ওই কমপ্লেক্স কনজুগেশন করছো এন্ড সো অন, মানে অপারেটরগুলোকে ড্যাগার করে দিচ্ছ। কিন্তু যখন তুমি ওটা তুমি যদি ওই একই জিনিস তুমি ইউক্লিডিয়ান স্পেস থেকে অ্যানালিটিক্যালি কন্টিনিউ করে আসো, তাহলে তোমাকে টিটাকেও মাইনাস মানে টিটাকে আইটাও করতে হচ্ছে। তো তাই জন্য ওই যে আইটাও করলে তখন তো ওখানে যে ড্যাগার ইউক্লিডিয়ান স্পেসে যে ড্যাগারের মিনিংটা আছে সেটা চেঞ্জ হয়ে যায়। তার কারণ হচ্ছে যে তুমি আইটাও করেছো বলে ওখানে ইমাজিন নাম্বার অ্যানালিটিক কন্টিনিউশন করেছো। এবার তুমি যদি ড্যাগার করো তাহলে তো তোমার আইটাওটা তো মাইনাস আইটাও হয়ে যাবে, বুঝতে পারছো? তো তাই জন্য ওই মাইনাস আইটাও হয়ে যাওয়া মানেই হচ্ছে যে তুমি টাউটাকে মাইনাস টাউ করছো। তো তার জন্য তোমার ড্যাগারিং করা, ইউক্লিডিয়ান স্পেসে ড্যাগারিং করা মানে হচ্ছে তুমি নট অনলি তুমি ওই অপারেটর গুলোকে ড্যাগার করছো, বাট অলসো তোমার টাউ যেটা তোমার যে টাইম কোঅর্ডিনেট আছে, যেটাকে তুমি টাইম বলেছো, সেই টাইম কোঅর্ডিনেটটাকে তোমাকে মাইনাস অফ টাইম করতে হচ্ছে, ঠিক আছে? আর যেহেতু তোমাকে ওটাকে মাইনাস অফ টাইম করতে হচ্ছে, তো তাই জন্য ওটা জেডটা 1/z বার হয়ে যাচ্ছে, আর জেড বারটা 1/z হয়ে যাচ্ছে। কিন্তু এটাও এখনো পুরো স্টোরি নয়। তার কারণ হচ্ছে এটা হতো যদি আমরা সিলিন্ডার পিকচারে থাকতাম, যেখানে এটা টাইম। হ্যাঁ, কিন্তু মনে রাখো যেটা আমরা এখন রেডিয়াল কোয়ান্টাইজেশন করে এই পিকচারে নিয়ে যাচ্ছি, যখন এই পিকচারে নিয়ে যাচ্ছি তখন আরেকটা, তখন আমরা জানি যে এখান থেকে একটা ম্যাপ করতে হয়, যে জেড গোস টু জেড প্রাইম, এই ম্যাপটা করতে হয়। এই ম্যাপটা করার পরে ডেল জেড প্রাইম ডেল জেড টু দ্য পাওয়ার মাইনাস এইচ এটা বসিয়ে দিতে হয়। এটা বসালে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানকার ফাই। আর ওটার জন্য এইখানে একটা এক্সট্রা ফ্যাক্টর আসবে, সেটা হচ্ছে জেড বার টু দ্য মাইনাস টু এইচ টাইমস জেড টু দ্য মাইনাস টু এইচ বার। এটা আসছে কারণ এখানে জেড বার টু দ্য পাওয়ার মাইনাস টু এইচ কেন আসছে, কারণ জেড এর ভ্যালুটা হচ্ছে 1/z বার, তো তাই জন্য জেড বার টু দ্য মাইনাস টু এইচ হয়ে গেছে। আর জেড এর ভ্যালুটা, জেড বারের ভ্যালুটা 1/z, তাই জন্য জেড টু দ্য পাওয়ার মাইনাস টু এইচ বার হয়ে গেছে, ঠিক আছে? এটা আমরা আরেকভাবেও দেখবো, তাই বাট তাই জন্য আমি ফাইনাল আনসার জাস্ট বলে দিচ্ছি আপাতত, যে তোমার ড্যাগার ডেফিনিশনটা হচ্ছে ইন দ্য ইউক্লিডিয়ান স্পেস হচ্ছে এটা, যখন when you say dagger what you are doing is phi e 1/z bar 1/z, তার সামনে একটা এক্সট্রা ফ্যাক্টর দিতে হবে, বিকজ আমরা এই পিকচারে আছি। এটা যা লিখেছিলাম সেটা হচ্ছে সিলিন্ডার পিকচারে, কিন্তু যদি আমরা ইফ ইউ ওয়ান্ট টু গো টু রেডিয়াল কোয়ান্টাইজেশন অফ দ্য প্লেন, তাহলে আমাদেরকে এই ম্যাপিংটা করতে হবে। আর এই ম্যাপিং এর জন্য একটা এক্সট্রা ফ্যাক্টর এসেছে জেড বার টু দ্য মাইনাস টু এইচ জেড টু দ্য মাইনাস টু এইচ বার, আর সেই ফ্যাক্টরটা হচ্ছে এটা। সো ফাইনালি যে যে যেটা হচ্ছে হারমিশন ড্যাগার অপারেটরের যে হারমিশন করার ডেফিনিশন হচ্ছে এটা, যে ফাই ড্যাগার মানে হচ্ছে জেড টু দ্য পাওয়ার মাইনাস টু এইচ বার জেড বার টু দ্য পাওয়ার মাইনাস টু এইচ ফাই 1/z bar comma 1/z. So this is what we will use as a definition of the Hermitian conjugate. তার মানে যখন আমরা phi করলাম, which is defined to be phi z bar acting on the vacuum with এটা কি ছিল, phi z bar with z goes to 0 z bar goes to 0, এটা ছিল আমাদের phi টা। এটার করেসপন্ডিং যে ব্রা হবে সেটা হচ্ছে 0 phi dagger z bar, but that is the same as 0 phi z bar to the power minus 2h z to the power minus 2h bar phi 1/z bar 1/z limit z goes to 0 z bar goes to infinity, z bar goes to 0. ঠিক আছে? এবার নাও ইউ সি ওয়াই এটাতে কি মানে, এটা তো খুব স্ট্রেঞ্জ মনে হতে পারে যে এই ফ্যাক্টর গুলো এসছে ইভেন, হ্যাঁ, বাট ইউ উইল সি যে আমরা এইভাবে ডিফাইন করলে
একটা ফার্স্ট চেক হচ্ছে যে যদি যদি এটা এটা যদি ইউজ করতে হয় তাহলে আমরা আমরা চাইবো যে ফাই এটা এটা ফাইনাইট হোক। ফাই যে এই যে মানে ইনার প্রোডাক্ট যেটা হবে সেটা ফাইনাইট হতে হবে, নাহলে তো ওটা মানে যে নর্ম যেটা আছে নর্ম হ্যাজ টু বি ফাইনাইট, দ্য নর্ম ক্যান নট বি ইনফিনিটি। তো যদি নর্মটা ফাইনাইট হয় তাহলে বিকজ আমরা বেসিক্যালি যখন হিলবার্ট স্পেস ডিফাইন করব তাহলে আমাদের স্টেটস লাগবে, মানে দ্য সাই শুড বিলং টু দ্য হিলবার্ট স্পেস এইচ, আর এই সাই এর নর্মটা ফাইনাইট হতে হবে, হ্যাজ টু বি ফাইনাইট। তাহলে আমি বলবো যে এই যে স্টেট আছে সেটা সেটা একটা ওয়েল ডিফাইন্ড স্টেট। হ্যাঁ, সো উই উইল সি দ্যাট এইভাবে স্টেট ডিফাইন করলে ইট ইজ কমপ্লিটলি ফাইনাইট। তার কারণ হচ্ছে এটা এটা বার করা মানে হচ্ছে আমরা কি দেখলাম যে 0 ফাই ড্যাগার জেড জেড বার ফাই জেড জেড বার 0 লিমিট জেড গোস টু 0 জেড বার গোস টু 0, ঠিক আছে। আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফাই 1 বাই জেড বার 1 বাই জেড টাইমস ফাই 1 জেড কমা জেড বার 0 টাইমস জেড টু দ্য পাওয়ার মাইনাস 2h বার আর জেড বার টু দ্য পাওয়ার মাইনাস 2h। আর এখানে আমরা নিচ্ছি লিমিট জেড গোস টু 0 জেড বার গোস টু 0, ঠিক আছে। তো এবার দেখো এটা কি হবে, সাপোজ এই ফাইটা প্রাইমারি ফিল্ড, তাহলে এই জিনিসটা কত হচ্ছে, এটা 2 পয়েন্ট ফাংশন অফ দ্য সেম ফিল্ড, তো এটা হচ্ছে 1 ওভার 1 বাই জেড বার মাইনাস জেড টু দ্য পাওয়ার 2h টাইমস 1 বাই জেড মাইনাস জেড বার টু দ্য পাওয়ার 2h টাইমস এই ফ্যাক্টরটা আছে জেড বার জেড টু দ্য মাইনাস 2h বার জেড বার টু দ্য পাওয়ার মাইনাস 2h লিমিট জেড গোস টু 0 জেড বার গোস টু 0। এবার দেখো যদি জেড গোস টু 0 হয় তাহলে তাহলে এই যে ডিফারেন্সটা আছে এটার মধ্যে এই 1 বাই জেড মানে এটা তো ইনফিনিটি হয়ে যাচ্ছে, এটা স্মল, আর সিমিলারলি এটা ইনফিনিটি এটা স্মল, তো লিমিট জেড গোস টু 0 লিমিটে এটা চলে যাবে, এটাও চলে যাবে। তো এটা আমরা কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি দিস ইজ ইকুয়াল টু জেড বার টু দ্য পাওয়ার মাইনাস 2h জেড টু দ্য পাওয়ার মাইনাস 2h বার টাইমস জেড বার টু দ্য পাওয়ার 2h জেড টু দ্য পাওয়ার 2h বার লিমিট জেড গোস টু 0 জেড বার গোস টু 0, আর এটা কেটে যাবে, therefore this is equal to 1, so নর্মটা 1 পেয়ে গেছি আমরা। তো এইভাবে ডিফাইন করলে আমরা যে ফাই এর যে নর্মটা আছে সেটা 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 ফাইন 1, ইনফ্যাক্ট 1, ফাই এর নর্মটা 1। তো তাই জন্য এই যে ডেফিনিশনটা আছে এটা কনসিস্টেন্ট, যে তোমার এটা ইউজ করলে নর্মটা 1 পাবে। In the previous line, just last line of previous line, limit z goes to 0, z bar goes to 0. Then what you have written? Phi dagger z1 comma t bar or z comma t bar? Phi dagger z comma z bar, phi z comma z bar, Z comma z bar. z comma z bar, yeah. Z comma z bar. And then what we have inserted? And here? then I have used phi dagger definition. The phi dagger definition is this: that phi dagger is z to the power minus 2h bar, phi z bar to the power minus 2h, phi 1 by z 1 by z bar, 1 by z bar 1 by z. So if I just substitute it here, I get z bar to the power z to the power minus 2h bar. This is z to the power minus 2h bar times z bar to the power of minus 2h times 1 by z bar 1 by z. Then I use the 2-point function of phi. So suppose I said that suppose phi is a primary field, then you have got 1 by z bar 2h 1 by z 2h bar. So how did I get this here? Because here this will be 1 by z bar minus z, so it will be 1 by z bar minus z and 1 by z minus z bar, because এটার z coordinate হচ্ছে 1 by z bar, এটার z coordinate হচ্ছে z, এটার z bar coordinate হচ্ছে 1 by z, এটার z bar হচ্ছে z bar। তো আমাদেরকে z1 minus z2 times z1 bar minus z2 bar এরকম করে মাল্টিপ্লাই করতে হবে। তো z1 minus z2 টা হচ্ছে 1 by z bar minus z to the power of 2h, আর এটা হচ্ছে 1 by z minus z bar to the power of 2h bar। এবার আমাদের z goes to 0 লিমিট নিতে হবে, তো ওই লিমিটে এটা জাস্ট 1 by z bar minus z টা জাস্ট 1 by z bar হয়ে যাবে, আর 1 by z minus z bar টা 1 by z হয়ে যাবে, তো সেটা z bar to the power 2h times z to the power 2h bar হয়ে গেল। তো এবার ওই z to the power 2h z bar to the power
z bar to the power 2h আর z to the power 2h bar, সেটা z to the power minus 2h bar z bar to the minus 2h হয়ে কেটে গেল, সেটা কেটে এটা 1 হয়ে গেল। স্যার ওই phi 1 by z bar 1 by z phi z bar যে স্টেপটা, তারপরে স্টেপটা কি করলেন একবার বলবেন? এটা কোন কোন স্টেপ থেকে? ওই লিমিট z tends to 0 z bar tends to 0 phi 1 by z bar 1 by z phi z z bar just after that step. আফটার দ্যাট স্টেপ মানে বেসিক্যালি আমি এটা ইউজ করলাম যে যদি তোমার এটা 2 পয়েন্ট ফাংশন হয় অফ phi z1 bar টাইমস phi z2 bar, হ্যাঁ এটা কত হবে? এটা হবে 1 over z1 minus z2 to the power 2h times 1 over z1 bar minus z2 bar to the power 2h bar, এটা হবে আনসারটা। এটা 2 পয়েন্ট ফাংশন আমরা দেখেছিলাম যে এইভাবে যায়, ঠিক আছে? কিন্তু এবার z1 হচ্ছে 1 by z2 bar আর z1 বার হচ্ছে 1 by z2, এটা হচ্ছে z1 টা হচ্ছে 1 by z2 বার আর z1 বার হচ্ছে 1 by z2, তো সেটা আমি লিখলাম। তো এখানে z1 টা হলো 1 by z2 বার আর z1 বার হচ্ছে 1 by z2, হ্যাঁ। আর আমরা কি করছি? আমরা করছি লিমিট z2 goes to 0 আর z2 বার goes to 0। তো যদি ওই লিমিটটা নিই তাহলে দেখো এই যে টার্মটা আছে এখানে z2 goes to 0 মানে তো এটা তো জাস্ট 0 হয়ে যাবে, 1 by z2 বার তো ইনফিনিটি মতন হয়ে যাবে, এটা এটা পড়ে থাকবে। আর সিম্পলি 1 by z2 minus z2 বার z2 বারটা 0 হয়ে যাবে। তো বেসিক্যালি এই লিমিট নিলে z2 টা 0 হয়ে গেল আর z2 বারটাও 0 হয়ে গেল। তো তাহলে এটা হলো বাইরে z2 বার টু দ্য পাওয়ার 2h টাইম z2 টু দ্য পাওয়ার 2h বার উপরে চলে গেল, কিন্তু তার সামনে এই ফ্যাক্টরটা আছে যে z2 টু দ্য পাওয়ার মাইনাস 2h বার, তো ওই মাইনাস 2h বারটা এটার সঙ্গে কেটে গেল, তো ওটা 1 হয়ে গেল। স্যার আমরা যেভাবে ডিফাইন করলাম ইনার প্রোডাক্টকে, তো এটা কি সম্পূর্ণভাবে ওই ইনার প্রোডাক্টটাকে 1 করার জন্যই? না, এটা ইনার প্রোডাক্ট 1 করার জন্য, ইনার প্রোডাক্ট 1 করার জন্য ওই এক্সট্রা ফ্যাক্টরটা কাজে দিল যে z বার z টু দ্য পাওয়ার মাইনাস 2h বার z বার টু মাইনাস 2h, কিন্তু ওই যে 1 বাই z বার 1 বাই z হলো সেটা তো আমি বললাম যে ইউক্লিডিয়ান কেস এটা করতেই হবে, তার কারণ যে টাউটাকে, হ্যাঁ টাউটা মাইনাসটা, হ্যাঁ সরি হ্যাঁ যে লিমিটটা নিলাম, লিমিটটাও তো আমাকে সাহায্য করছে ওইটা 1 করার জন্য। হ্যাঁ লিমিটটা নিতে হচ্ছে কারণ আমরা তো জিরো অরিজিনে করছি, আচ্ছা আচ্ছা, মানে আমরা তো স্টেটটা ডিফাইন করছি অরিজিনে, তো তাই জন্য ওটা লিমিটটা নিতে হচ্ছে, z goes to 0 লিমিট। ওকে। Can you scroll up a bit? Just previous slide. Yes. One second. No, sir. The next slide. Next slide. A little bit down. Down. Yes. 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 Okay. Actually, the calculation of norm part, that part. Bit up, I think. Yes. Yes. Okay. This is the norm. So you have calculated the 2-point function and then taken the limit z goes to 0. So in that limit, it cancels that extra factor in front. So that extra factor has been put in precisely to cancel this 1 by z bar to the 2h term, so that the norm is 1. Otherwise, if that extra factor was not there, then it would become 0, because you will get a z to the power 2h and z goes to 0 limit, so it becomes 0. So the norm of the state is 0. So you have put in an extra factor in the inner product, so that your state becomes finite. No. And what I argued is that this is consistent with that when you do a conformal map, then you have to then the primary field will have an extra factor, and that is how you get this z to the minus 2h bar and z bar to the minus 2h. So in the cylinder picture, it is just usual normal quantization. There everything is proper. There is no mystery. But when you come to the when you go to the plane,
then you get this extra factor of z to the minus 2h, z bar to the minus 2h bar, and that is necessary to cancel this 2-point function term. So the norm of which thing is one here exactly? The norm of the state phi, this phi state, which is defined like this: the limit phi z, z bar, z goes to 0, z bar goes to 0, acting on the ground state. So this norm is Okay. finite. So we showed for the primary field explicitly that the primary state norm is 1. Okay. So I'll just say one more thing and then I'll stop for today. Uh, now if you have a primary field phi, so or any field phi on this cylinder, on this this thing. So if you have this phi as a function of tau and sigma, now since sigma is a circle, then you know that you can do a Fourier transform of this phi field in terms of sigma, and you could write this Fourier transform field as we know that you can expand this fields in terms of the so let's look at the Lorentzian case. Then you know that you can do a you can expand this in terms of plane waves, because the Laplace the del sigma square minus del tau square field, so এটার যে ওয়েভ ফাংশনস গুলো এটার যে আইগেন ফাংশনস গুলো হবে এটা কমপ্লিট সেট ফর্ম করবে। আর এটার টার্মসে আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারি। তো আমরা এটাকে অ্যাকচুয়ালি e টু দ্য I t minus sigma times k আর e to the I t plus sigma k এইটা টার্মস আমরা এক্সপ্যান্ড করতে পারি এই জিনিসটাকে। হ্যাঁ, কিন্তু যেহেতু এইটা সার্কেল, তো এটা অ্যাকচুয়ালি ফুরিয়ার সিরিজ ট্রান্সফর্ম না হয় এটা ফুরিয়ার সিরিজ হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা so what I'm trying to say is the following, যে আমরা জানি যে এটাকে আমরা ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে পারি because sigma is circle, so we can expand this in terms of Fourier series, and so therefore we can write this like this actually, e to the I m t plus sigma times e to the I n t minus sigma times some coefficient phi mn sum over m comma n. এটা একটা জেনারেল এক্সপেনশন করতে পারি of any field, যদি সিগমাটা সার্কেল হয় তাহলে আমরা এটাকে এইভাবে এক্সপ্যান্ড করতে পারি। এইভাবে এক্সপ্যান্ড করা হয়েছে সো দ্যাট ওটা ওই মানে t plus sigma t minus sigma টার্মসে লেখা হয়েছে, and so therefore any field can be expanded in terms in this fashion, যে e to the I m t plus sigma e to the I n t minus sigma phi m n. এবার যদি আমরা এটাকে ইউক্লিডিয়ান কেসে করতাম তাহলে একই জিনিসটাকে আমরা লিখতে পারতাম phi m n e to the একটা 2 pi m l থাকবে, তো e to the 2 pi by l পুরো অ্যাকচুয়ালি এখানে একটা l থাকবে বিকজ সিগমার লেংথটা l, তো 2 pi by l is phi mn and the coefficient. কোএফিশিয়েন্ট, হ্যাঁ হ্যাঁ জাস্ট কোএফিশিয়েন্টস, Okay. এটা মোর এক্সপ্যানশন করেছে phi। So it is phi mn e to the 2 pi I phi mn e to the 2 pi l m omega times e to the 2 pi by l n omega bar complex conjugate. So this is phi omega bar. কিছুই নয়, জাস্ট এটা ইউক্লিডিয়ান কেসে এটা সিগমা টাউ প্লাস সিগমাটা টাউ প্লাস আই সিগমা টাউ মাইনাস আই সিগমা হয়ে যাবে, তো তাই জন্য এটাকে mrn সাম ওভার mn, মানে এটা সেম অ্যাজ তোমরা যেটা নর্মাল ফিল্ড থিওরিতে করো, কিন্তু সেখানে মোমেন্টামটা কন্টিনিউয়াস হয় কারণ ওখানে সিগমাটা সার্কেল নয়। তো সেখানে আমরা যেটা করি সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ মোড এক্সপ্যানশন, ফুরিয়ার ট্রান্সফর্ম করে করি, ইন্টিগ্রাল ডিকে ই টু দ্য আই কে ডট এক্স করে করি,
এইখানে যেটা করছি সেটা হচ্ছে একই জিনিস, কিন্তু এটা সাম হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এটা সিগমাটা সার্কেল, তাই জন্য এটা মোমেন্টামটা ডিসক্রিট মোমেন্টাম হয়ে যাবে। হ্যাঁ, বাকি সব সেম আছে। তো যে কোনো তুমি বেসিক তুমি ওমেগাতেও এটাকে এক্সপ্যান্ড করতে পারো, আর সিমিলারলি ওমেগা বারেও এক্সপ্যান্ড করতে পারো, ওটাই করেছি আমি। তো যেহেতু এটা ওমেগা দুটো কোঅর্ডিনেট, তাই জন্য দুটো এক্সপোনেনশিয়াল আসছে। ওমেগাতে একটা এক্সপোনেনশিয়াল, ওমেগা বারে একটা এক্সপোনেনশিয়াল, টাইমস 5 এটা করেছি। আর এটাকে যদি আমরা এবার, এটা তো অফকোর্স সিলিন্ডারের উপরে, আমরা যেটা বললাম যে আমাদের যেটা চাই সেটা হচ্ছে প্লেনের উপরে। তো প্লেনের উপরে যদি চাই, এটা ধরো আমি এটাকে বললাম 5 সিলিন্ডার। তো 5 প্লেন, this will be given by del z del omega to the power minus h del z bar del omega bar to the power minus h bar times 5 cylinder omega omega bar. এটা হচ্ছে ট্রান্সফরমেশন ফ্রম দ্য প্লেন টু দ্য সিলিন্ডার, জাস্ট ওই del z del omega to the power minus h del z bar, এটা করে এভাবে পেতে পারো। আর যেহেতু z is just e to the 2 pi by l times omega, বেসিক্যালি এটা z করলে এটা just z to the minus h এসে যাবে up to overall factor. So we can write this as phi plane is z bar is equal to z to the power minus h z bar to the power minus h bar times sum over m comma n, এখানে হবে phi এটা হচ্ছে phi mn, আর e to the 2 pi মানে হচ্ছে z to the power m times z bar to the power n. অ্যাকচুয়ালি নোটেশনে কি করা হয়, মানে ইউজুয়াল বইতে যে নোটেশন ফলো করা হয় সেটা মাইনাস এম মাইনাস এন করা হয়। এটা জাস্ট নোটেশন, তো আমি ওটা জাস্ট ফলো করছি। তো এটা 5mn 2 pi minus mn, তো এটা হচ্ছে z to the power minus m z bar to the power minus n। এটা জাস্ট নোটেশন, হ্যাঁ, এটা প্লাস এম লেখাও কি মাইনাস এন লেখাও কিছুই ম্যাটার করে না, বাট এটাকে নর্মালি মাইনাস এম করে লেখা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে, তো কি তফাৎ হলো, একটা এখানে ওভারঅল 4 পাই স্কয়ার বাই এল স্কয়ার থাকবে, বাট সেটা আমি ইগনোর করছি, ওটা জাস্ট কনস্ট্যান্ট টার্ম, তো সেটা আমি জাস্ট ইগনোর করে দিচ্ছি। তো এটা হচ্ছে এটা মোড এক্সপ্যানশন, বা ওটাকে 5mn এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো 4 পাই স্কয়ার বাই এল স্কয়ারটাকে 5mn এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আর ওটাকে নতুন 5mn বলছি। সো দিস ইজ ইওর 5, so this is your expansion that you have, ঠিক আছে। So therefore the expansion is given by phi z z bar can be written as sum over m comma n, okay, phi m comma n z to the power of minus m plus h times z bar to the power of n plus h minus n plus h bar, sorry, minus n plus h bar. Sir, e to the power, what you have told, it will be negative in the No, previous slide. no, so this, in this expansion normally we Yes, write as, minus. yeah, we just write it as e to the minus, instead of this im we will write this minus m, but it doesn't matter because m and n is running over all integers, positive and negative, so it actually doesn't matter, but we will just write it as minus m. It's a notation that is used, that the phi mn যে কোফিশিয়েন্ট আছে তার সামনে যে e to the power আসবে সেটা minus m হবে। মানে আমি প্লাসও নিতে পারতাম, বাট আমি জাস্ট এদের নোটেশন, নর্মাল নোটেশনটা ফলো করছি, তো তাই জন্য এটা আমি মাইনাস নিয়েছি, যেখানে m আর n দুটোই বিলংস টু ইন্টিজার। ঠিক আছে, so this is the mode expansion of a primary field on the plane. আর এটা this is just an infinite LoRa expansion, but there is a factor of 1 by z to the power of 1 by h and z bar to the power of 1 by h, এই একটা, sorry, 1 by z to the power h and 1 by z bar to the power h bar, এটা এক্সট্রা ফ্যাক্টর আছে। বাকি it is just like a LoRa expansion of a field। তো phi এর LoRa expansion করেছি যেখানে সব মোডস থাকতে পারে, কিন্তু এটা ওভারঅল একটা এক্সট্রা ফ্যাক্টর আছে 1 by z to the power h times 1 by z bar to the power h bar। বুঝতে পারছো? তো এটাকে বেসিক্যালি এভাবে লেখা যেতে পারে যে 1 by z to the power h times 1 by z bar to the power h bar times what is essentially a LoRa expansion of phi mn over z to the power m z bar to the power n।
আর mn টা পজিটিভ নেগেটিভ দুটো হতে পারে, সো mn ইজ এনি ইন্টিজার। And phi on the right hand side and left hand side are the same, or No, this phi mn is a no, constant. this This phi mn is a constant. and this While phi z z bar, this is the phi is a field, is a primary field. তো প্রাইমারি ফিল্ডে আমি একটা লরা এক্সপেনশন করেছি। okay. So we have done a mode expansion. So this phi mn is the equivalent, যখন তোমরা ফ্রি ফিল্ড থিওরি করো তখন যে ক্রিয়েশন অ্যানালাইজেশন অপারেটর হয়, এই phi mn গুলো বেসিক্যালি ক্রিয়েশন অ্যানালাইজেশন অপারেটর। আর এটা আমি একটা এক্সারসাইজ করে এটা করাই আছে বইয়ে, বাট আই জাস্ট, যে আমরা যে বললাম যে এই যে phi dagger z z bar is equal to z to the power minus 2h bar times z bar to the power minus 2h times phi z z, sorry 1 by z bar 1 by z z। হ্যাঁ, এইটাকে যদি আমি মোড এক্সপেনশনে করি, এটা 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 মানে হবে যে phi dagger mn is equal to phi minus m minus n। এটা তোমরা দেখাতে পারবে যে এইটার এই জিনিসটাকে যদি যদি তুমি মোড এক্সপেনশন টার্মসে করে করো তাহলে this implies this phi mn dagger is phi minus m phi minus। So basically phi mn আমরা দেখবো যে mn পজিটিভ এর জন্য এটা অ্যানাইলেশন অপারেটর হবে, আর phi minus n for mn positive will be creation operators, মানে ওটার অ্যাকশন on the vacuum will kill it, মানে অ্যানাইলেশন অপারেটর গুলো ওটাকে অ্যানাইলেট করবে আর এটা। তো বেসিক্যালি যেটা these modes are the equivalent of the uh, of the AA dagger of the theory of the free field theory। তো ফ্রি ফিল্ড থিওরি যেটা যেটা আমরা বলছিলাম AA dagger, that is these modes will play that role। এটা এটা মানে এই যে ফাই mn যে বলছেন এগুলো এ ড্যাগারের মতো কাজ করবে, তো এটা AA dagger এর মধ্যে, হ্যাঁ ওখানে A এর মধ্যে একটা k ভেক্টর থাকে, তো A এর মধ্যে একটা k ভেক্টর থাকে, তার কারণে ওটা স্পেসটা ইনফাইনাইট ছিল বলে। এখানে যেহেতু স্পেসটা আমরা ওই রেডিয়াল কোয়ান্টাইজেশন মানে বেসিক্যালি ওই সিলিন্ডার থেকে এসেছি, তো সেখানে স্পেসটা সার্কেল বলে মোমেন্টামটা মানে ইন্টিজার হয়ে গেছে, তাই জন্য ওটা mn হয়ে গেছে। কিন্তু এখানে কি পার্টিকেল নাম্বারের ব্যাপার আছে, মানে ওখানে না, যেমন এখানে পার্টিকেল ব্যাপারটা নেই, এখানে পার্টিকেল ব্যাপারটা নেই, কিন্তু স্টেজ গুলোকে এভাবে আমরা ডিফাইন করতে পারি, কিন্তু ওটাকে পার্টিকেল ইন্টারপ্রিটেশন দিতে পারবো না। যেমনি যেমনি ওখানে এ ড্যাগার কে অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট একটা সিঙ্গেল পার্টিকেল স্টেট বলে, এখানে ওরকম পার্টিকেল এটাকে জাস্ট স্টেটই বলবো, বাট দেয়ার ইজ নো, এটাকে উই ক্যান কল ইট আ পার্টিকেল। So, এটা মানে তাহলে এই যে ক্রিয়েশন অ্যানালাইসিস অপারেটর গুলো মানে কাকে ক্রিয়েট বা অ্যানালাইট করছে? না, এটা জাস্ট এটা এটা ক্রিয়েশন অ্যানালাইসিস বলে না, আমি বলছি যে এটা অ্যানালগ অফ দ্যাট, যেটা যেরকম ফ্রি ফিল্ড থিওরিতে যেটা ক্রিয়েশন অ্যানালাইসিস বলতে তার করেসপন্ডিং অ্যানালগ, তুমি স্টেজ গুলো কনস্ট্রাক্ট করবে এটা দিয়ে হিট করে। হ্যাঁ, তো এটাকে তুমি কি ক্রিয়েট করছো বলে নতুন স্টেট ক্রিয়েট করছে, কিন্তু ওই স্টেট গুলোকে আমি পার্টিকেল বলবো না। এই স্টেট গুলোর কি কোনো মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, মানে আমি কিভাবে ফিজিক্যালি এটাকে বলতে পারি? ফিজিক্যালি বলতে মানে তোমার যখনই তোমার কোনো একটা কোয়ান্টাম থিওরি থাকে, তোমাকে স্টেটস লিখতে হবে, অল পসিবল স্টেটস দিতে হবে, তোমাকে যে কোনো স্টেটকে ওটার টার্মসে এক্সপ্যান্ড করতে হবে। তো অল পসিবল স্টেটস গুলোই হচ্ছে এইগুলো। মানে এগুলো কি মানে অপারেটরের আইগেন স্টেট হতে পারে? ও এইগুলো অপারেটর আইগেন স্টেটস হবে না। তো ওয়েল, এটা অপারেটর আইগেন স্টেট বলতে না, এটা অপারেটর আইগেন স্টেটস হবে না। অ্যাকচুয়ালি আমি একটু ভুল বললাম যে এটা বাই ইটসেলফ, মানে এটা এ ড্যাগারের মতন ঠিকই, কিন্তু মানে তুমি যেভাবে বলছো অপারেটর আইগেন স্টেটস, সেটা অ্যাকচুয়ালি হবে যখন আমরা ফাই এর জায়গায় এনার্জি মোমেন্টাম টেন্সর ইউজ করবো। এটা ফাই, এখানে তো ফাইটা যে কোনো ফিল্ড হতে পারে। তো মানে যে অ্যাকচুয়ালি যেটা আমাদের ইম্পর্টেন্ট হবে সেটা ফাই যদি টি নাও, যে এনার্জি মোমেন্টাম টেন্সর টি 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 বা যেটা বলছিলাম সেটা নাও,
তো তার যে মোডস গুলো হবে সেটা সেটা আমরা দেখবো যে ডিরেক্টলি ওটা ফিজিক্যাল রেলেভেন্স হবে, যে ওটাই হচ্ছে জেনারেটর অফ কনফর্মাল ট্রান্সফরমেশন এই ভাষায়, ওটাই হবে জেনারেটর অফ কনফর্মাল ট্রান্সফরমেশন। আর হ্যাঁ, কিন্তু স্যার টিটা তো প্রাইমারি ফিল্ড হবে না মানে কোয়ান্টাম থিওরির না জন্য। টিটা প্রাইমারি ফিল্ড হবে না, কিন্তু ওটাকে ওটার মোডস গুলো টিটা প্রাইমারি ফিল্ড হবে না ঠিকই, কিন্তু ওটার মোড এক্সপেনশন থেকে যে মোড এক্সপেনশন করতে পারে, যে কোনো ফিল্ডের জন্য করতে পারে, সেটার জন্য প্রাইমারি হওয়ার দরকার নেই। তো মোড এক্সপেনশন যখন করব, প্রাইমারি না হলে তফাৎটা কি, জাস্ট ওই এক্সট্রা সলজেন্ট ডেরিভেটিভটা আসবে, বাকি তো কোনো তফাৎ নেই। তো ওটা যদি মোড এক্সপেনশন থাকবে, তো ওই যে মোডস গুলো হবে সেই মোডস গুলোর হবে ক্রিয়েশন, মানে সেই মোডস গুলো বেসিক্যালি তোমার যেমনি তুমি ফিল থিওরি তোমার যেটাকে ফক্স স্পেস বলো, যে তুমি এই ড্যাগার দিয়ে হিট করে করে যে স্টেজ গুলো কনস্ট্রাক্ট করলে, ওইভাবে এখানে তুমি যেটা পাবে সেটাকে বলে বিরাসরো স্পেস বা বিরাসরো মডিউল, ওটাকে ভার্মা মডিউল বলে। ভার্মা মডিউল যেমনি ওখানে ফক্স স্পেস থাকে, এখানে একটা ভার্মা মডিউল স্পেস বলে। তো সেটা হচ্ছে অল পসিবল স্টেটস অফ দ্য থিওরি। কিন্তু ওটা কোনো পার্টিকেল পিকচার নেই, কারণ এখানে কনফর্মাল ফিল্ড থিওরিতে देयर আর নো সাচ থিং অ্যাজ পার্টিকলস। তো হ্যাঁ, তো এক্ষেত্রে যেমন ধরুন যখন আমরা চেঞ্জ করলাম সিলিন্ডার থেকে প্লেনে, তো যখন ভি এর জন্য করবো তখন তো তাহলে এই শর্ট চেইন ডেরিভেটিভ ব্যাপারটা আসবে। হ্যাঁ, তো তার জন্য জাস্ট ওই জিরো মোডটা একটু চেঞ্জ হয়ে যাবে, মানে ওই যে জিরো তাহলে মোড মানে m ইকুয়াল টু জিরো টার্মে যেটা হবে সেটা একটু চেঞ্জ হয়ে যাবে, বাকি কোথাও মানে ভ্যাকুয়ামকে কি তাহলে ও অ্যানালাইজ করতে পারবে? না। না, ওটা সিলিন্ডারে অ্যানালাইজ করতে পারবে না, প্লেনে তো অ্যানালাইজ করতেই হবে, সেটা তো আমরা ডিমান্ডই করবো যে অ্যানালাইজ করবে। ওকে ওকে ওকে। হ্যাঁ, সিলিন্ডারে ওটা করবে না, তার কারণ আমরা দেখেছিলাম যে ওখানে কাশ্মীর এনার্জি আছে, আগের কেসও দেখেছিলাম, সেটাকে সেন্ট্রাল চার্জ বলছিলাম, হ্যাঁ হ্যাঁ। তাই না? কিন্তু সিলিন্ডারে ওটা অ্যানালাইজ করবে না, কিন্তু ওটা তোমার প্লেনে অ্যানালাইজ করতেই হবে, কারণ ওটা কনফর্মাল এভিডেন্সই বলছে যে অ্যানালাইজ করবে। ইয়েস ইয়েস ওকে। ওটা আমাদের ডিমান্ড করতে হবে, আর ওখান থেকে আমরা অনেক কিছু পাবো। হ্যাঁ, আমি একটু আরেকটু আগে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে কি বলছি। স্যার সিএফটি তে কি কোনো মানে এস ম্যাট্রিক্স এর কোনো কনসেপ্ট আছে? না, এস ম্যাট্রিক্স এর কনসেপ্ট নেই। বেলা এখন লোকেরা অনেকভাবে ডিফাইন করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এস ম্যাট্রিক্স হতে গেলে তোমাকে একটা ইন স্টেট আউট স্টেট বলে ডিফাইন করতে হয়, যেটা তোমার যেখানে তোমার ইন্টারঅ্যাকশন গুলো জিরো দিকে চলে যায়। মানে তোমার যখন যখন এস ম্যাট্রিক্স ডিফাইন করতে তোমাকে ফ্রি ফ্রি থিওরি তুমি তুমি অ্যাজিউম করতে হয় যে লং ডিস্টেন্সে ইনফাইনাইট টাইম ইন দ্য পাস্টে একটা ফ্রি থিওরি ছিল, আর ওই ফ্রি থিওরি তোমাকে ওই ফক্স স্পেস ডিফাইন করতে হয়, আর ওই স্টেটস গুলোর ওটা স্ক্যাটারিং কথা বলবো আমরা। তো এস ম্যাট্রিক্স ডিফাইন করতে গেলে আমাদের চাই যে ইন্টারঅ্যাকশনটা শর্ট রেঞ্জ হোক, বা শর্ট রেঞ্জ মানে একটা 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 ফার ডিস্টেন্সে গেলে ওটা জিরো হয়ে যাওয়া উচিত, এরকম একটা মানে ধরতে হয়। কিন্তু সিএফটি তে সেটা হয় না, তার কারণ হচ্ছে সিএফটি তে ইনফাইনাইট রেঞ্জ থাকে, তো তাই জন্য এস ম্যাট্রিক্স ডিফাইন করা যায় না সিএফটি তে। বাট সিএফটি তে মোস্ট ইম্পর্টেন্ট কোয়ান্টিটি হচ্ছে কোরিলেশন ফাংশন, নট দি এস ম্যাট্রিক্স। বাট এখন রিসেন্টলি অনেক কাজ হচ্ছে যে কিভাবে সিএফটি তে এস ম্যাট্রিক্স একটা অ্যানালগ ডিফাইন করা যায় এন্ড সো অন, আর সেটা হয়তো ইউজফুল অবজেক্টও, বাট দ্যাট ইজ ভেরি কারেন্ট রিসার্চ। বাট জেনারেলি সিএফটি তে ইউ ক্যানট, এটা এস ম্যাট্রিক্স ডিফাইন করতে গেলে কিছু জিনিস স্যাটিসফাই করতে হয়, সেই প্রপার্টি সিএফটি তে স্যাটিসফাই করে, বিকজ সিএফটি টা সব জায়গায় স্ট্রংলি ইন্টারঅ্যাক্টিভ। বেশি পয়েন্ট আছে ওটাই, যে সিএফটি সব জায়গায় স্ট্রংলি ইন্টারঅ্যাক্টিভ। আর এস ম্যাট্রিক্স ডিফাইন করতে গেলে তোমাকে বলতে হয় যে ইন্টারঅ্যাকশনটা অনেক দূরে গেলে ওটা জিরো হয়ে দিকে যেতে হবে। ওই পিকচারটাই নেই, আর তাই জন্য সিএফটি তে ওরকম পার্টিকেল হিসেবে, মানে পার্টিকেল বলতে গেলে তোমাকে ফ্রি থিওরিতে যেতে হবে। তো এবার প্রবলেমটা হচ্ছে যে সিএফটি তে কোনো ফ্রি থিওরি লিমিট নেই, মানে ইন্টারঅ্যাকশনটা সব জায়গায় মানে স্ট্রং থাকে। তো ওই সেন্সে তুমি কোনো ফ্রি ফ্রি লিমিটে যেতে পারো না, যেখানে তোমার ইন স্টেট আউট স্টেট ডিফাইন করতে পারো। সো দ্যাট ইজ ওয়াই ইভেন কোয়ান্টাম ফিল্ড থিওরিতে তুমি পার্টিকেল ডিফাইন করতে পারো না। কোয়ান্টাম ফিল্ড থিওরি তুমি পার্টিকেল ডিফাইন করছো অনলি পার্টারবেটিভ, আর তুমি বলছো যে যদি পার্টারবেশন থিওরি ভ্যালিড হয় তাহলে তুমি ওই খুব দূরে, মানে ব্যাক ইন টাইম যখন ইন্টারঅ্যাকশন গুলো জিরো ছিল, পার্টিকেল পিকচার ইজ অনলি ইন দ্য ফ্রি থিওরি, ঠিক আছে? ইন নো আদার, ইন নো ইন্টারঅ্যাক্টিং থিওরি there is a meaning of particles. The particle interpretation is only in the free theory when there is no interaction. And in the quantum field theory, you can switch off the interactions by going far away. But in CFT, because it is strong, it is infinite infinite range. So you cannot switch off interaction anywhere, and therefore the particle picture is not there.
That is the only difference between this CFT and the usual theories. You cannot switch off interactions, so it is everywhere. It is everywhere strongly coupled, and therefore you don't have a notion of particle. But you have states. These are physical states in your picture. You don't call them particles. That's all. Okay, so I'll stop here, and we'll continue from this point on Tuesday. Any questions? এই যে মোড এক্সপানশনটা করলেন হুম, 5 এর, তো হুম। ওটা z equals to 0 অ্যারাউন্ডে করলেন তো? Mode expansion z equals 0, exactly. হ্যাঁ, তো z তাহলে equals আমাকে ধরে নিতে হচ্ছে ওরা মানে ওই পয়েন্টে ওটা অ্যানালিটিক ওই 5টা। পয়েন্টে ওটা ওয়েল আমরা ফাইটা অ্যানালিটিক ধরার দরকার নেই, আমরা যে ধরবো সেটা হচ্ছে যে হ্যাঁ সেটা আমি দেখবো, তো তুমি দেখবে সেখান থেকে আসবে যেটা অ্যানালাইট করতে হবে ভ্যাকুয়ামটাকে, কারণ যেগুলো 1/z হবে সেইগুলো তুমি যদি ওই 5 স্টেট যদি ওয়েল ডিফাইন্ড হতে হয় তাহলে ওই মোডস গুলোকে অ্যানালাইট করতে হবে, বুঝতে পারছো? মানে তোমার যদি 5 থেকে তুমি যে স্টেজ গুলো তৈরি করবে, 5 z বার গোস টু 0 লিমিটে যে স্টেট গুলো তৈরি করবে অ্যাক্টিং অন দ্য ভ্যাকুয়াম, তো সেখানে তোমার ওই mn যদি পজিটিভ হয় তাহলে ওইগুলো সব 0 হয়ে যেতে হবে। পজিটিভ নয়, যদি mn টা m প্লাস h বার থেকে বড় হয়, m প্লাস h বার যখন পজিটিভ তখন ওটাকে অ্যানালাইট করতে হবে ভ্যাকুয়ামকে, সো দ্যাট ওই নেগেটিভ শুধু পজিটিভ গুলো থাকে। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, তো হ্যাঁ, তো ওই যেগুলো 1/z দেবে সেগুলোর মোডস গুলো অ্যানালাইট করতে হবে ভ্যাকুয়ামটাকে, আর সেখান থেকে ওই ক্রিয়েশন অপারেটর ওই কন্ডিশনটা আসবে, যেমনি যেমনি আমরা বলছিলাম a অ্যাক্টিং অন দ্য ভ্যাকুয়াম দ্য 0, এখানে আসবে যে m 5mn অ্যাক্টিং অন দ্য ভ্যাকুয়াম 0 হবে when m plus h bar is positive. So, ওকে ওকে। we will see it next time. Okay then, so I'll just end it here.